ল্যাটিস ভাইব্রেশন বলে একটা টার্ম ইউজ করব। ল্যাটিস ভাইব্রেশন এই জিনিসটা কেন দরকারি পড়লো আর কি, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিল করছিলাম সেটা হচ্ছে যে ক্রিস্টালোগ্রাফি, ক্রিস্টালাইজ সলিড, অ্যামরফাস সলিড এবং তাদের বিভিন্ন ডিরেকশনে থার্মাল কন্ডাক্টিভিটি কথাগুলো বলা হয়েছিল, যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, প্লেন ওয়াইজ মিলার ইন্ডিসেস যে প্লেনগুলো আছে, পরপর প্যারালাল প্লেনগুলোর ঘটনাগুলো সেম চলতে থাকে, এগুলো সব বলেছিলাম। কিন্তু কথা হচ্ছে যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, এই যে ব্যাপারগুলো, এগুলো কেন একটা সলিডের মধ্যে থাকবে? প্রথম কথা হচ্ছে এটাই। তার কারণ হচ্ছে এর না থাকার পিছনে যুক্তি অনেক আছে। কিরকম যুক্তি? ধরা যাক যে একটা সাউন্ড ওয়েভ কোনো একটা মিডিয়াম দিয়ে প্রোপাগেট করে, কোনো একটা ওয়েভ প্রোপাগেট করছে। তাহলে ওয়েভ প্রোপাগেট করার অর্থ কি? ওয়েভ প্রোপাগেট করার অর্থটা হচ্ছে যে যদি সাউন্ড ওয়েভ প্রোপাগেট করে কোনো একটা গ্যাসিয়াস মিডিয়াম দিয়ে, তাহলে কি হবে না, ওয়েভটা প্রথমে গিয়ে গ্যাসিয়াস মিডিয়ামে ধাক্কা মারলো। ধাক্কা মারলে কি হবে, প্রথম যে মিডিয়ামটা সেখানকার যে লেয়ার গুলো আছে তারা কি হবে, কিছুটা কম্প্রেসড হবে, তাই তো? কিছুটা লেয়ার কম্প্রেসড হলো এবং বাকি লেয়ার গুলো কি ছিল, অ্যাজ ইট ইজ থেকে গেল যেমন ছিল। এবারে কি হলো, ডিস্টার্বেন্সটা একটু মুভ করলো, তখন কি হলো, এই কম্প্রেশনটা একটু রেয়ার ফ্র্যাকশনে শিফট হলো এবং বাকি যে রিজিয়নটা তারা আমার কি হলো, কম্প্রেসড হওয়া শুরু করলো। ফলে এই কম্প্রেশন রেয়ার ফ্র্যাকশন, কম্প্রেশন রেয়ার ফ্র্যাকশন করতে করতে পুরো ডিস্টারবেন্সটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সমিট করে চলে গেল। আমি যদি থার্মাল কন্ডাক্টিভিটি মেজার করার চেষ্টা করি কোনো একটা বস্তু, যে কোনো একটা বস্তুকে আমি থার্মাল কন্ডাক্টিভিটি হিট করছি, হিট করলে কি হবে, হিট করলে সেটা এক্সপ্যান্ড করে যায়, যে কোনো মানে মেটাল আর কি। কেন এক্সপ্যান্ড করে? এক্সপ্যান্ড কারণটা কি? তার কারণ হচ্ছে যে ওদের যে দুটো যে মলিকুল গুলো আছে, যে সেপারেশন গুলো আছে, তারা যদি কোনো কারণে অ্যাটাচ থাকে, খুব ভালো করে কথা শুনবে, যদি কোনো কোনো অ্যাটাচ থাকে, অর্থাৎ কোনো একটা কন্টিনিউয়াস মিডিয়াম ছাড়া যেমন ওরা ওয়েভ প্রোপাগেট করতে পারে না। আচ্ছা, এটা একটু পরে বলছি, আমি আগে এটা বলে নিই যে কোনো একটা কন্টিনিউয়াস মিডিয়াম ছাড়া আমার ওয়েভ প্রোপাগেট করতে পারবে না। কেন না, ওয়েভের ডিফারেন্সিয়াল ফর্ম তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার পড়ে এসছো, ডেল টু এফ ডেল টি টু ইকুয়াল টু ভি স্কোয়ার ডেল টু এফ ডেল এক্স টু, এই ছিল ফর্মটা। কারণ ওয়ান বাই ভি স্কোয়ার দিয়ে লিখেছিলাম, এদিকে টি এর সঙ্গে লিখেছিলাম, অর্থাৎ একদিকে হচ্ছে টি এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, একদিকে হচ্ছে এক্স এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই ছিল আমার ইকুয়েশনের মেইন মোটোটা। কিন্তু খেয়াল করে দেখো, এই যে ইকুয়েশনের যে মেইন মোটোটা, এফ মানে টি এর ডেরিভেটিভ এবং এক্স এর রেসপেক্টে যে ডেরিভেটিভটা ছিল, তার মানে কি টি তো হচ্ছে অলওয়েজ কন্টিনিউয়াস একটা নেচার, টি হচ্ছে অলওয়েজ কন্টিনিউয়াস, টি সবসময় চেঞ্জিং হচ্ছে, টাইম বাড়ছে, এক্সপ্যান্ড, টাইম সবসময় চলতে থাকছে। তাহলে বাঁ দিকের পার্টটা অর্থাৎ টি এর যে ডিফারেন্সিয়েশন পার্টটা, সেই পার্ট নিয়ে আমার কোনো চিন্তা করার জায়গা নেই, কারণ ওটা আমার নর্মাল অবস্থায় থেকে যাবে, সেটা সবসময় চলছে। কিন্তু যে পার্টটা আমার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হচ্ছে বা ওয়াই এর রেসপেক্টে হচ্ছে, যদি সেই ফাংশনটা আমার কন্টিনিউয়াস না হয়, এবারে কেন কন্টিনিউয়াস নয়, তুমি খেয়াল করে দেখো, আমি যখন ক্রিস্টাল পড়াচ্ছি, যখন ক্রিস্টাল যে চ্যাপ্টার শুরু করলাম, সেখানে প্রথমে কি বলা হলো, যে ক্রিস্টাল হচ্ছে কতগুলো রেগুলার জিওমেট্রিক্যাল ল্যাটিস পয়েন্ট আছে এবং তার মধ্যে কিছু অ্যাটমস, গ্রুপ অফ অ্যাটমস, মলিকুলস ইত্যাদি ওই অ্যাটমগুলোর উপর বসে আছে, যেগুলোকে আমরা বলেছিলাম বেসিস। তাহলে প্রত্যেকেই যদি কতগুলো ডিসক্রিট পজিশনে বসে থাকে, ডিসক্রিট বসে থাকে, তাহলে তারা কন্টিনিউয়াস সিস্টেম হতে পারলো না, তারা ডিসক্রিট সিস্টেম। তাহলে এই ডিসক্রিট সিস্টেমের মধ্যে যদি আমি কোনো একটা ওয়েভকে পেনিট্রেট করার চেষ্টা করি, তাহলে সেই ওয়েভ তো যাওয়ার কথা নয়, ওয়েভ তো যাবে না। কারণ ওয়েভের তো কথা বলা হচ্ছে, ওয়েভ হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা আমার সাউন্ডের জন্য পড়েছিলাম, লাইটের জন্য পড়েছিলাম, সেটা কি ছিল না, ডেল টু এফ ডেল টি টু ইকুয়াল টু বি স্কোয়ার বা সি স্কোয়ার ডেল টু এফ ডেল এক্স টু। তাহলে কন্টিনিউয়াস সিস্টেম না হলে তোমার যাওয়ার কথা নয়। তাহলে কথা হচ্ছে, তাহলে যাচ্ছে কি করে? এবং যদি ওয়েভ যদি প্রোপাগেট করে, তাহলে কি হবে, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যে কোনো মিডিয়াম দিয়ে যখন ওয়েভ যায়, ওয়েভকে আমরা কি বলি, ডিস্টারবেন্স দিয়ে ভাবতে পারি, যে ডিস্টারবেন্স চলে গেল একটা। তো যখন একটা ডিস্টারবেন্স একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করছে, এর মানে আমি কি বলতে পারি, তার মানে সেই প্রত্যেকটা ওই ডিস্টারবেন্সটা ওই যে মিডিয়ামটা, সেই মিডিয়ামের কণাগুলোকে ডিস্টার্ব করতে করতে যাচ্ছে, তাই তো হয়, রিঅ্যাকশন কম্পারেশন। তার মানে ক্রিস্টালের মধ্যেও যদি ওয়েভ প্রোপাগেট করতে থাকে, কারণ ক্রিস্টালের মধ্যে আগেই বলেছি যে হিট দিলে থার্মাল কন্ডাক্টিভিটি, বিভিন্ন মিলার ইন্ডিসেস প্লেন ওয়াইজ আমার এক একটা সেম থাকবে, 100 প্লেনের যা হবে 111 প্লেনে তা নাও হতে পারে। তার মানে তাদের মধ্যে একটা মানে মানে কি বলবো, একটা নেচারের চেঞ্জ আছে, তাই আমার মানে ওয়েভের প্যাটার্নে চেঞ্জ হচ্ছে বলেই তো আমার থার্মাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, এই প্রপার্টিগুলো চেঞ্জ হচ্ছে।
কিন্তু এই ব্যাপারটাকে ভাবতে গিয়ে গন্ডগোলটা পাকিয়ে দিল অন্য জায়গায়। কি হলো না, এটা ছিল থিওরিটা, কনসেপ্ট হচ্ছে এটা যে তাহলে আমার কি হওয়া উচিত, ওয়েব তো যাওয়ারই কথা না। কারণ ওরা যদি প্রত্যেকে যদি রেগুলার একটা করে যদি ফিক্সড পয়েন্টে বসে থাকে, তাহলে তো ডিস্টার্ব হওয়ারই কথা না। তাহলে ডিস্টার্ব হচ্ছে কি করে? এটা ছিল প্রথম প্রবলেমটা। এই প্রবলেমটা কিন্তু বহুকাল আনসলভ ছিল। প্রায় 1915 সাল, মানে 20th সেঞ্চুরি, ওই সময়টা থেকে আর কি, যখন কোয়ান্টাম মেকানিক্স একটু একটু করে বিল্ড আপ করা শুরু করলো, সেই সময় থেকে এটা প্রবলেমটাকে সলভ হওয়া শুরু হলো। কিছু অ্যাজাম্পশন দেওয়া শুরু হলো। এই অ্যাজাম্পশন গুলো তোমরা প্রথম দিকে, মানে আমরা প্রথম দিকে কি বলেছি যে ফ্রি ইলেকট্রন থিওরি, যেটা এই চ্যাপ্টারে মেন মোটিভ হতে চলেছে আর কি, ফ্রি ইলেকট্রন থিওরি, ড্রুড মডেল, আইনস্টাইন থিওরি, ডিবাই থিওরি, ঠিক আছে? এই ব্যাপারগুলো আস্তে 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 এখানে একটা মারাত্মক অ্যাজাম্পশনে, মানে কন্ডিশন এসে পড়লো। অ্যান্সার কি বললো, ওই যে ল্যাটিস যে পয়েন্টগুলো আছে, অর্থাৎ যেখানে ল্যাটিস পয়েন্টগুলো আছে, তাদের উপর তুমি বেসিসকে বসিয়ে দাও। অর্থাৎ গ্রুপ অফ অ্যাটমস বা অ্যাটমসকে তুমি বসিয়ে দাও, 1D 2D 3D যা তোমার ইচ্ছা বসিয়ে দাও। যখনই ওরা ওই অ্যাটমগুলোর উপর বসে গেল, ডিসক্রিট অবস্থায় বসে গেল, তার মানে তাদের মধ্যে কিন্তু রেগুলার একটা করে জিওমেট্রিক্যাল ডিস্টেন্স আছে, এবং ডিস্টেন্সগুলো কি প্রত্যেকটা সেম। যদি এটা এ হয়, তাহলে এটাও এ থাকবে, এটাও এ থাকবে। যদি আমি এদিকটাকে বি বলি, তাহলে ওয়াই বরাবর সব বি হলে ওয়াই বরাবর সবারই বি থাকবে, জেড বরাবর সবাই সি ভাবলে সবারই সি থাকবে। এই ছিল। তার মানে এবিসি, এই যে প্যাটার্ন গুলো যদি আমি ক্রিস্টালোগ্রাফিক, মানে আমি যদি ক্রিস্টালাইন সলিড নিয়ে ভাবি, যেহেতু আমরা এখানে এমন ফার্স্ট নিয়ে ভাবছি না, ক্রিস্টালাইন সলিড নিয়ে ভাবছি, কারণ ক্রিস্টালাইন সলিডেরই আমার ডিরেকশন ওয়াইজ চেঞ্জ হয়েছিল, এমন ফার্স্ট কিন্তু হয়নি। ফলে ক্রিস্টালাইন সলিডে যেহেতু রেগুলার জিওমেট্রিক্যাল প্যাটার্নটা অ্যারাইভ করছে, তাহলে রেগুলার জিওমেট্রিক্যাল প্যাটার্ন থাকলে এবং তারা যদি ডিসক্রিট পজিশনে অকুপাই করে থাকে, তাহলে সেই ডিসক্রিট পজিশনের মধ্য দিয়ে যদি ওয়েভকে প্রপাগেট করতে হয়, তাহলে অতি অবশ্যই সেই মিডিয়ামটাকে ডিস্টার্ব হতে হবে। এবং যদি সেই মিডিয়ামটাকে ডিস্টার্ব হতে হয়, তাহলে একজনের সঙ্গে আরেকজনের একটা লিঙ্কেজ থাকতে হবে। কেন না, আমার একটা মিডিয়াম থেকে, একটা এ পয়েন্ট থেকে যদি আরেকটা বি পয়েন্ট যদি কোনো একটা ওয়েভকে প্রপাগেট করতে হয়, তাহলে এ পয়েন্টের মিডিয়ামটা যেখান থেকে স্টার্ট হচ্ছে, এ থেকে বি তে যাবো, ভায়া এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ করতে করতে যাচ্ছি, আমি প্রত্যেকটা মিডিয়াম ভাবছি এ থেকে বি তে পৌঁছাবো, আমি শুধু এ ড্যাশকে চেঞ্জ করলাম, বাকি বি ড্যাশ সি ড্যাশ গুলো চেঞ্জ হলো না, তাহলে কি ওয়েভটা বলা যাবে যে এ থেকে বি তে পৌঁছতে পারলো? উত্তর হচ্ছে না। অর্থাৎ ফ্রম ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট, যদি আমাকে কোনো একটা ওয়েভকে প্রপাগেট করতে হয়, তাহলে ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্টের মাঝখানে যতগুলো মিডিয়াম থাকবে, প্রত্যেকটা মিডিয়ামকে ডিস্টার্ব হতে 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 আমাকে ফাইনাল পয়েন্টে পৌঁছতে হবে। তার মানে ল্যাটিসের ক্ষেত্রে যখন ক্রিস্টালোগ্রাফি যখন বলছি, তার মানে প্রথম একটা পয়েন্ট থেকে, ধরা যাক সেটা একটা স্টার্টিং, একটা কোনো একটা পার্টিকুলার ল্যাটিস পয়েন্টে একটা বেসিস বোঝা যায়, সেই পয়েন্টে স্টার্ট করছি আমি। সেই পয়েন্ট থেকে যদি কোনো একটা ফাইনাল পয়েন্টে গিয়ে আমাকে যদি বার করতে হয়, মানে ওয়েভটাকে প্রোভাইড করতে হয়, তাহলে ওই মিডিয়ামের প্রত্যেকটা পয়েন্টকে ডিস্টার্ব হতে হবে। প্রত্যেকটা পয়েন্টকে ডিস্টার্ব হওয়ার, এখানে পয়েন্ট মানে কোনটা, ওই ডিসক্রিট জিওমেট্রিক্যাল ল্যাটিস পয়েন্ট যেখানে বেসিস গুলো বসে আছে, অর্থাৎ ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম করে গেছে, ওই যে পয়েন্টগুলো যখন আমার মানে ভাঙতে শুরু করবে, অর্থাৎ যখন আমার মুভ করতে শুরু করবে, তারা যখন ডিস্টার্ব হতে শুরু করবে, ডিস্টার্ব হওয়া মানে কি, তার মানে একজন ডিস্টার্ব হওয়া মানে অটোমেটিক্যালি ও পরের জনকে ডিস্টার্ব করবে। কিন্তু ডিস্টার্ব করবে কি করে, তারা যদি কানেকশনই না থাকে, অর্থাৎ একজনের সঙ্গে যদি আরেকজন যদি মাঝখানে, তো কি আছে জানি না, তখন বললো, এটাকে অ্যাজাম্পশন করলো, বললো এই প্রত্যেকটা ল্যাটিস পয়েন্ট যেখানে বেসিস গুলো বসে আছে, আমি ল্যাটিস পয়েন্ট দিয়ে বলছি, কিন্তু তোমরা ভাববে যে ল্যাটিস পয়েন্টের উপরে কিন্তু বেসিস গুলো বসে আছে, বেসিস ছাড়া ক্রিস্টাল, আমরা কিন্তু পিওর ক্রিস্টাল নিয়ে কথা বলছি, শুধুমাত্র ল্যাটিস পয়েন্ট নিয়ে নয়। আমি বলার সময় তো ল্যাটিস পয়েন্ট বারবার বলে ফেলছি, এটা কিন্তু তোমরা ধরে নাও যে ল্যাটিস পয়েন্ট বললেও ওখানে ল্যাটিস পয়েন্টের উপর বেসিস গুলো বসে আছে, অর্থাৎ ক্রিস্টাল নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? তো ওই যে, অর্থাৎ তুমি যে ডিমের যেটা আমি এক্সাম্পল দিয়ে প্রথম দিন বুঝিয়েছিলাম, যে একটা ডিমের পেটির মধ্যে কতগুলো ডিম বসে আছে, সিম্পল ডিম। তাহলে ভাবো, একটা ডিমকে যদি আমি যদি টাচ করিয়ে দিই, হেলি দিই, পরের ডিমটা টাচ তো করবে না। যদি খুব ছোট্ট করে ডিমটাকে ফেলে দিলাম, টাচ করবে না। তার মানে কিন্তু আমার যদি ভাবতে হয় যে আমাকে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হবে, অর্থাৎ থার্মাল কন্ডাক্টিভিটি যদি আমাকে মেজার করতে হয়, এবং ক্রিস্টালের ক্ষেত্রেও তাই, বা যে কোনো যখন এক্সপানশন হয়, থার্মাল এক্সপানশন যখন করি আমরা, তখন সেই নেচারটা সত্যি কি করে আসছে, সেটাই হচ্ছে ফিজিক্সটা আর কি। বলছে ওই যে পয়েন্টগুলো, অর্থাৎ যেখানে বেসিস গুলো বসে আছে, ওই পয়েন্টগুলো তারা ডিসক্রিট অবস্থায় আছে ঠিক কথায়, কিন্তু তাদেরকে ভাবো তারা ইমাজিনারি স্প্রিং দিয়ে কানেক্টেড, ইমাজিনারি স্প্রিং দিয়ে কানেক্টেড, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেক, অর্থাৎ এর সঙ্গে বি, বি এর সঙ্গে সি।
হ্যাঁ, থাকুক, কিন্তু তোমার ঠিক বলছি এবারে, তুমি যখন রেগুলার দেখো ওখানে তুমি তো হচ্ছে, তুমি তো বলছো যে ল্যাটিস, কোথায় ভাবো যে তুমি ওটা কি করছো, ওটা তুমি দেখেছো যে কতটা অকুপেশন হতে পারে। আমরা কি করছিলাম, আমরা ওই ল্যাটিস পয়েন্টকে সেন্টার করে ওটাকে ভেবেছিলাম বড় হতে 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 ফুটবলের মতো বড় করে দিয়েছিলাম, ধরেছিলাম যে কতটা অকুপাই করতে পারে, ম্যাক্সিমাম অকুপেশন কতটা হতে পারে। এবারে তুমি তো সবসময় যে ম্যাক্সিমাম অকুপেশনটা নিয়ে ডিল করা তো নয়। একটা ল্যাটিস পয়েন্টের পর তুমি যদি একটা এনএ কে বসাও, একটা সিএল কে বসাও, তার কিছুক্ষণ পরে কি হতো, সালফার কে বসালো বা অন্য কোনো একটা অ্যাটম কে বসালো, সবারই রেডিয়াস তো সেম নয়। তার মানে একটা ক্রিস্টালোগ্রাফি, একটা ক্রিস্টালের তুমি ওখানে কি বলছো, ওখানে হচ্ছে ম্যাক্সিমাম এপিএফ বার করেছিলে, যে কতটা তুমি অকুপাই করে রাখতে পারবে, অকুপাই করে অকুপেশনটা কি করে বার করেছিলাম না, সেটা ভেবেছিলাম যে ওই ল্যাটিস গুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তাহলে তারা যদি টাচ করে যায়, তাহলে আমার কতটা ইউনিট সেলকে কভার করতে পারছে, যদি টাচ করে যায়, সেটা সেটা ভাবতে বলেছে, যেটা আস্তে আস্তে বড় হচ্ছে, ফুটবলের মতো বড় হচ্ছে, এরকম এরকম করে অ্যাসাম্পশন ছিল। কিন্তু সব ক্ষেত্রে তা নয়। ল্যাটিস পয়েন্ট গুলোর উপরে যে বেসিস গুলো বসে আছে, তারা কোন বেসিস বসবে তুমি তো জানো না। আমি এখন একটা মার্বেল বানাতে পারি, একটা ডিম বসাতে পারি, তাহলে প্রত্যেকের সাইজ তো সেম নয়। ঠিক আছে, এইখানে যেটা অ্যাসাম্পশনটা হচ্ছে খুব মানে, এখানে মেইন যে অ্যাসাম্পশনটা সেটা হচ্ছে যে একটার সঙ্গে আরেকটা প্রত্যেকেই কানেক্টেড হচ্ছে ইমাজিনারি স্প্রিং দিয়ে কানেক্টেড। ঠিক আছে, ইমাজিনারি স্প্রিং দিয়ে কানেক্টেড। এবং যদি আমি একটাকে ডিস্টার্ব করে দিই, যে কোনো একদিকে, ধরো যাক আমি 100 প্লেন বরাবর কোনো একটা সাইডকে ডিস্টার্ব করলাম, তাহলে এই শুধু 100 ডিস্টার্ব হলো, বলছে না, তাহলে 111ও হবে, 110 হবে, 101ও হবে, 011 হবে, 001 হবে, এবং যতগুলো প্লেন পসিবল সব কটা প্লেন ডিস্টার্ব হবে। কেন হবে? এবার আমি পাওয়ার পয়েন্টে যাচ্ছি। আহ, কেটে দিলাম রে বাবা। এসছি তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো আমরা যে চ্যাপ্টারটা আজকে শুরু করছি, এটার নাম হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন। ল্যাটিস ভাইব্রেশন। হ্যাঁ, বুঝতে পারলো না? কিছু বললে? যা বাবা, যাকে বুঝতেই পারে না কথাটা কি বললো। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ল্যাটিস ভাইব্রেশনের কথাটা বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা আমি ও মিউট হয়ে আছি। ও, ঠিক আছে। আচ্ছা, তো ল্যাটিস ভাইব্রেশন, এইখানে যে কথাটা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে যে এই যে ল্যাটিস যে প্রত্যেকটা যে পয়েন্ট গুলো আছে, আমরা আজকে ব্রিলুয়ান জোন বার করা শিখবো আরেকবার, মানে যেটা আমরা বার করেছিলাম -π/a +π/a, ফার্স্ট ব্রিলুয়ান জোন, সেকেন্ড ব্রিলুয়ান জোন, সেগুলো আজকে এখানেই হবে আর কি। বলছে এই যে সিস্টেম গুলো আছে, এখানে যে পয়েন্ট গুলো বসে আছে, এই প্রত্যেকটা বেসিস তারা ইমাজিনারি স্প্রিং দিয়ে কানেক্টেড। প্রত্যেকটাই,
প্রত্যেকটাই স্প্রিং দিয়ে দিয়ে কানেক্টেড হয়ে আছে। আচ্ছা, তো এবার একটা প্রশ্ন তোমাদেরকে করি আমি। ধরো এটা যে কোনো একটা এক্সপানশন, যেমন থার্মাল এক্সপানশন হয় কোনো একটা মেটাল, তো থার্মাল এক্সপানশন কেন হয়? আমি তো হিট করলাম, হিট করার পরে তাদের মধ্যে, তার মানে কি, তার মানে তাদের মধ্যে এই সেপারেশন গুলো বেড়ে গেছে, হিসেবে বেড়ে গেছে। অর্থাৎ ক্রিস্টালের মধ্যে যদি আমি এক্সপানশন ভাবি, যে ক্রিস্টালটা এক্সপান্ড করে যাচ্ছে, তো ক্রিস্টালটা এক্সপান্ড করছে কেন? একটা ক্রিস্টালকে হিট দিলে ক্রিস্টালে এক্সপান্ড করছে, মানে কি, তার মানে তাদের দুটো যে ল্যাটিস পয়েন্ট গুলো আছে তাদের মধ্যে সেপারেশনটা বেড়ে গেছে, তাই তো এক্সপান্ড করেছে। যদি এটা এ থেকে যদি এ ড্যাশ হয়ে যায়, সাপোজ এদের মধ্যে সেপারেশন মধ্যে এ ছিল, কোনো কারণে সেটা এ ড্যাশ হয়ে গেল এবং এ ড্যাশটা এর থেকে বড় হয়ে গেল, তাহলে তো আমি বলবো যে তারা এক্সপান্ড করে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই এক্সপানশনের জন্য কারণ কি? এক্সপানশনের কারণ হচ্ছে আমাকে হিট সাপ্লাই করতে হবে, হিট দিতে হবে। তো যদি আমি হিট দিই, হিট দিলে কেন এটা এক্সপ্যান্ড করবে? যেহেতু এটা ইমাজিনারি স্প্রিং দিয়ে কানেক্টেড, এবং এই থিওরিটা কিন্তু বহুদিন পর্যন্ত অজানা থিওরি ছিল। এই যে অ্যাসাম্পশনটা ধরা হলো, অ্যাসাম্পশনের ফলে কি হলো, যখন হিট দেওয়া হলো, হিট দিলে কি হবে, এই স্প্রিং গুলো, স্প্রিংটাকে, স্প্রিং একটা কনস্ট্যান্ট ধরলাম, কে একটা স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে কি হবে, এটা একটা সিম্পল হারমোনিক মোশনের মতো অসিলেট করতে শুরু করবে। ফলে একটা পার্টিকুলার টাইম পরে তারা কি হবে, তারা খুব কাছাকাছি আসবে, অর্থাৎ স্প্রিংটা কি হবে, কম্প্রেসড হবে। স্প্রিংটা কম্প্রেসড হয়ে গেছে, স্প্রিং যখনই কম্প্রেসড হয়ে গেছে, তাহলে কি তারা, এরা এদের ন্যাচারাল যে পজিশনটা ছিল, অর্থাৎ তারা যে ডিস্টেন্সে থাকতে পারতো এখন থেকে, তার থেকে অনেক কাছে এসছে। যখনই তারা কাছে এসছে, এটা সেম টাইপ অফ অ্যাটম, তাহলে কি হবে, রিপালসিভ ফোর্সটা বাড়বে, ফলে কি হবে, এটা রিপেল করে দেবে। রিপেল করলে কি হবে, এই স্প্রিংটা কি হবে, ইলংগেট হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে, বড়, তারা এখন দূরে দূরে চলে গেল। যখন তাদের মধ্যে দূরে দূরে চলে গেল, ফলে তাদের মধ্যে কি হবে, ফোর্স অফ রিপালসিভ বা ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স গুলো কি হবে, সব মিনিমাম হয়ে গেছে। ফলে কি হবে, যত বেশি তুমি হিট দেবে, ওটা কি হবে, এরা কাছাকাছি এলেই দূরে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু দূরে যাওয়ার পরে তারা কাছে আসার চেষ্টা করবে না, কেন, তাদের মধ্যে রিপালসিভ ফোর্স তো ম্যাক্সিমাম হয়ে আছে, তো তাতে এটাই চাইছিল, যেহেতু হিট হয়ে আছে। ফলে যখনই তাদের মধ্যে হিট আমি অ্যাবসর্ব করলাম, তখনই বলছে এই স্প্রিংটা কি হলো, ইমাজিনারি যে স্প্রিংটা, সেটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করে গিয়ে তাদের মধ্যে ডিস্টেন্সটাকে বাড়িয়ে ফেললো। যখনই ডিস্টেন্সটা বাড়িয়ে ফেললো, তার মানে আগে তাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন ছিল এ, এখন কত হলো, এ প্রাইম হয়ে গেল, তার মানে কি হলো, এটা এক্সপ্যান্ড করে গেল। তার মানে থার্মাল এক্সপানশনের যে লজিকটা, সেটা ইমাজিনারি স্প্রিং ধরলে তবেই আমার হিসেবটাকে মিলছে। এবং এই অ্যাজাম্পশনটা ধরার জন্য আরো দু ধরনের, মানে আরো দুটো অ্যাজাম্পশনকে এখানে ইন্ট্রোডিউস করা হলো। কি কি? প্রথম অ্যাজাম্পশন হচ্ছে যে যে অ্যাটম গুলো আসে, অর্থাৎ যে অ্যাটম গুলো এখানে ইন্টারঅ্যাক্ট করবে, তারা শুধুমাত্র নিয়ারেস্ট নেবারের সঙ্গেই করবে। অর্থাৎ আমি যদি এটাকে 1 নাম্বার অ্যাটম বলি, এটাকে যদি 2 নাম্বার বলি, এটাকে যদি 3 নাম্বার বলি, সে, তাহলে 1 নাম্বার অ্যাটমটা 2 এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, 1 নাম্বারটা 3-এর সঙ্গে করবে, এক কিন্তু এর পরেরটা 4-এর সঙ্গে করবে না। এটা অ্যাজাম্পশন। এবারে বলতেই পারো যে কেন করবে না, করা তো উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল, করবেও, করবে না তাও নয়, কিন্তু অ্যাসাম্পশনটা এরকম ধরা হওয়ার কারণটা হচ্ছে, বলছে এরা নিয়ারেস্ট নেবারের সঙ্গে যে অ্যাট্রাকশন বা রিপালসিভ যে ফোর্সটা কাজ করবে, পরেরটার সঙ্গেও করবে, কিন্তু পরেরটার সঙ্গে অতটা স্ট্রং থাকবে না যতটা এর সঙ্গে থাকবে। ফলে এদের রেসপেক্টে এগুলো আস্তে আস্তে নেগলেক্ট করা শুরু করতে পারবে। অর্থাৎ 1 নাম্বারটা 4-এর সঙ্গে করবে, 5-এর সঙ্গে করবে, 6-এর সঙ্গে করবে, করতেই থাকবে, কিন্তু 1-এর সঙ্গে 2-এরটা যতটা স্ট্রং হবে, 1-এর সঙ্গে 4 একটু কমবে, 1-এর সঙ্গে 5 আরো কমবে, 1-এর সঙ্গে 6 আরো কমবে। এই করতে করতে একটা সার্টেন টাইম পরে যখন আসবে, তখন এইগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি, উইথ রেসপেক্ট টু এই ফোর্সের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু দিস রেসপেক্টে। আশা করি বোঝাতে পেরেছি। এটা হলো প্রথম অ্যাসাম্পশন। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে যে এরা এই যে স্প্রিং দিয়ে কানেক্টেড আছে, হয়েছে, এবং এটা কিন্তু অ্যাজ ইফ এদের যে মোশনটা হবে, সেটা একটা লিনিয়ার, মানে একটা সিম্পল হার্মোনিক মোশনের মতো অসিলেট করবে। এরকম হবে না যে এরা হরাইজন্টালি কাঁপতে কাঁপতে ভার্টিক্যালি কাঁপবে, সেটা নয়। অর্থাৎ আমি যখন 1D নিয়ে ডিল করছি, আমাদের প্রথম যে কেসটা আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে যে একটা ইনফাইনাইটলি লং 1D ক্রিস্টাল নিয়ে আমরা ডিল করব। ইনফাইনাইটলি লং, অর্থাৎ এর শেষ নেই, এবং প্রত্যেকে ইমাজিনারি স্প্রিং দিয়ে কানেক্টেড। ঠিক আছে? এবং এদের মধ্যে ভারতে কি হবে, এদের মধ্যে শুধুমাত্র হরাইজন্টালি মুভমেন্টই থাকবে, কোন রকম ভার্টিক্যাল মুভমেন্ট আমরা কনসিডার করছি না।
এই ছিল দুটো অ্যাজাম্পশন। তাহলে প্রথম দুটো যে পয়েন্ট আমরা বললাম কেন এটা এত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে ওয়েভ নিয়ে আমরা পড়ে এসেছি। আমি একবার সাম আপ করে দিচ্ছি পুরোটাকে। আমরা ওয়েভ নিয়ে ডিল করে এসেছি এবং ওয়েভ ইকুয়েশন আমরা কি জানি, ওয়েভ ইকুয়েশন আমরা পড়েছি যে ডেল টু এফ ডেল টি টু ইকুয়াল টু ভি স্কোয়ার বা সি স্কোয়ার যাই লিখি না কেন, ডেল টু এফ ডেল এক্স টু, এটা আমরা অলরেডি পড়ে এসেছি। এই কোয়েশ্চেনে বাঁ দিকটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কারণ বাঁ দিকটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ফাংশন, কেন না টাইম হচ্ছে অলওয়েজ কন্টিনিউয়াস, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ডান দিকের পার্টটা হয়ে গেছে আমার গন্ডগোলের জায়গা যখন আমি ক্রিস্টাল নিয়ে ডিল করছি। কেন গন্ডগোল হয়ে গেছে? ক্রিস্টাল নিয়ে ডিল করার জন্য কি হয়েছে সমস্যাটা, না এরা যেহেতু প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ডিস্টেন্স অফ সেপারেশন অ্যারাইজ করেছে, এই ডিস্টেন্স অফ সেপারেশন থাকার জন্য, অর্থাৎ এক্স একটা ডিস্টেন্স থাকার জন্য এরা ফাংশনটা কন্টিনিউয়াস নয়। তাহলে যদি কন্টিনিউয়াস না হয় তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় আমার ওয়েভটা প্রপাগেট করবে কি করে? এবং ওয়েভ যদি প্রপাগেট করতে হয় এবং তারা যদি কোনো একটা মাধ্যমকে ডিস্টার্ব না করতে পারে তাহলে ওয়েভ প্রপাগেট করতে পারে না, কারণ ওয়েভের ডেফিনেশন তাই বলা আছে। যদি গ্রিফিথ স্কুলে পড়ো দেখবে 8 নাম্বার কি 9 নাম্বার চ্যাপ্টারে আছে হোয়াট ইজ ওয়েভ, একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখবে। জানি না পড়েছো কিনা। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যে বইটা আছে গ্রিফিথসের, সেই বইয়ের দেখবে যেখানে ওয়েভ বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের প্রথম ইন্ট্রোডাকশন পার্টটা পড়বে, শুধু ইন্ট্রোডাকশন পার্টটা, বেশি পড়তে হবে না। তার দেখবে পরিষ্কার করে গ্রিফিথস বলছেন যে, প্রশ্ন করছে যে হোয়াট ইজ ওয়েভ, এবং উত্তর দিচ্ছে যে আমার মনে হয়, মানে গ্রিফিথস বলছে আর কি, যে আমার মনে হয় এই উত্তরটা আমি তোমাদেরকে খুব একটা ভালো করে দিতে পারবো না। প্রথম শুরু হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ, ওয়েভ হচ্ছে খুব কমপ্লিকেটেড একটা জিনিস। দিয়ে তারপরেও শুরু করলো যে কোনো একটা ডিস্টারবেন্স, ধরো একটা স্ট্রিং আছে, কোনো একটা ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্সটা কিছুক্ষণ পরে এখানে গিয়ে পৌঁছালো, তার মানে এখান থেকে এখানে ট্রাভেল করলো। এই ট্রাভেল করা অর্থ সে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে গেল, অর্থাৎ মিডিয়ামের কণাগুলোকে ডিস্টার্ব করলো, এই হতে, এবং তারপরে তারপরে যা যা আছে গল্পগুলো বলে গেছে। তো এই যে গল্পগুলো বলতে গিয়ে, এবং এটা ছিল প্রথমকার অ্যাজাম্পশন, অর্থাৎ যখন আমরা সাউন্ড ওয়েভ লাইট ওয়েভ নিয়ে পড়ছি, এবং যখন আমাদের কাছে ল্যামডা এইচ বাই পি চললো, অর্থাৎ যখন ডি ব্রগলি চলে এলো, অর্থাৎ এই পুরো চ্যাপ্টারটা কিন্তু কোয়ান্টাম অ্যাপ্রোচের চ্যাপ্টার, এটা কোয়ান্টাম ঘেঁষেই আমরা পড়তে হবে। ফলে যখন আমাদের ডি ব্রগলি ওয়েভ চলে এলো, অর্থাৎ ম্যাটার ওয়েভ চলে এলো, ম্যাটার ওয়েভ যখনই আমাদের এখানে ইন্ট্রোডিউস করলো, তার মানে কি, ম্যাটার ওয়েভটা কিরকম জিনিস, তার মানে তার ডুয়েল নেচার আছে, এখানে বলাই হলো ল্যামডা এইচ বাই পি থেকে। অর্থাৎ ওই যে ডুয়েল নেচার যখন আসে, তখন যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাবে, তার মানে সে ডিস্টার্ব করতেই হবে। এই ডিস্টারবেন্সটাকে ক্রিস্টাল দিয়ে বোঝানো যাচ্ছিল না। তখনই অ্যাজাম্পশনটা ধরলো যে তারা যদি ইমাজিনারি একটা স্প্রিং দিয়ে কানেক্টেড থাকে, এবং ওই স্প্রিং গুলোর যখন কোনো একটা ওয়েভ প্রপাগেট করা বা কিছু একটা বাইরে থেকে ডিস্টারবেন্স প্রডিউস করা হয়, তখন প্রত্যেকটা পয়েন্ট যদি ডিস্টার্ব করতে শুরু করে, তাহলে আবার আর প্রবলেমটা থাকবে না। এবং এটা করার জন্য তারা এই অ্যাজাম্পশনটাকে নিল। এবারে আমরা শুরু করছি ল্যাটিস ভাইব্রেশনের, মানে এটা হলো বেসিক ইন্ট্রোডাকশনটা। এবারে আমি যে যে জিনিসটাকে অ্যাপ্লাই করব এখানে, সেটা হচ্ছে কি বলবো, ওই অপটিক্স, সরি সাউন্ডের যে বইটা আমাদের আছে চট্টোপাধ্যায় রক্ষিতে, সাউন্ডের বইয়ের 56 নম্বর পেজে তোমাদের সিলেবাস থেকে বাদ হয়ে গেছিল, দেখবে স্প্রিং ভাইব্রেশন ছিল, এরকম এরকম কিছু কাপেল ছিল, এরকম করে একটা করে স্প্রিং দিয়ে কানেক্টেড ইকুয়েশন লিখতে বলতো, এগুলো আমরা এই স্টাইলটাকে অ্যাপ্লাই করব, যে কি করে একজনের সঙ্গে আরেকজন ডিস্টারবেন্স হয়, এবং সেখান থেকে আমরা ফোর্সটাকে বার করবো। কি করে বার করি না, ফোর্স আমরা জানি যদি স্প্রিং কনস্ট্যান্ট কে হয়, ডিসপ্লেসমেন্ট যদি এক্স হয়, তাহলে এফ হয়ে যায় মাইনাস কে ইন্টু এক্স, এটা তোমরা অলরেডি জানো। এইটা কাজে লাগিয়ে আমরা ডিস্টারবেন্সগুলো বার করবো। তো এটা আমি একটু লিখিয়ে পড়াচ্ছি আর কি, যাতে একদম পুরো মানে ক্যালকুলেশন নিজেদের হাতে করতে পারো আর কি। তো প্রথমে আমি খুব ছোট করে লিখেছি, পরে আমি ডিটেল নোটটা পাঠিয়ে দেবো করে। তো প্রথমে একটা কাজ করো, প্রথমে একটা ছবি আঁকো, এটা হচ্ছে ইনফাইনাইটলি 1ডির একটা চেন আঁকো, মানে যেটা আমি আঁকলাম একটু আগেই, একদিক বরাবর কতগুলো চেন আঁকো, একটা দুটো করে, থেকে যাও এরকম করে, এবং লাস্টে ডট 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 ডট, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে আর রাখবে না, একটাই লাইন রাখবে, কারণ কি আমি 1ডি নিয়ে করছি। ঠিক আছে, আমার হেডিংটা হচ্ছে ভাইব্রেশন অফ ওয়ান ডাইমেনশনাল মোনো অ্যাটমিক ল্যাটিস, লিখে হেডিংটা ভাইব্রেশনস অফ ওয়ান ডাইমেনশনাল মোনো অ্যাটমিক ল্যাটিস। এখানে ল্যাটিস বলছি বটে, কিন্তু ল্যাটিসের মধ্যে কিন্তু বেসিস গুলো অকুপাই করে আছে, অর্থাৎ ক্রিস্টাল নিয়ে কথা বলা হচ্ছে, বারবার এক কথাই বলছি কিন্তু।
হয়েছে? বেশ। ভাইব্রেশনস অফ ওয়ান ডাইমেনশনাল মোনো অ্যাটমিক ল্যাটিস, এটা হেডিং হলো। তারপরে ছবিটা আঁকবে এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটাকে ইমাজিনারি স্প্রিং দিয়ে কানেক্ট করে দাও। হয়েছে? এদের মধ্যে একটাকে আমি ধরলাম nth অ্যাটম, একটাকে ধরলাম nth অ্যাটম, তাহলে তার পরেরটা হবে n+1 আর তার বাঁ দিকেরটা হবে n-1। বাকিগুলো নিয়ে আমি কনসার্ন নই, কারণ এটা হবে n-2, এটা হবে n-3, এদিকে হবে n+2, n+3 and so on। বাকিগুলো নিয়ে আমি কেন কনসার্ন নেই, কারণ আমি একটু আগেই বললাম যে কথাটা, যে অ্যাজাম্পশনের মধ্যে প্রথম যে অ্যাজাম্পশনটা ধরা হয়েছিল সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এরা যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে স্প্রিং লাইক ফোর্স দেবে, স্প্রিং এর মতো করে স্প্রিং দিয়ে অ্যাটাচ করা আছে। আর সেকেন্ড যে কথা বললাম যে অ্যাটমস গুলো ইন্টারঅ্যাক্ট করবে উইথ নেবার্স অ্যাটম, অর্থাৎ প্রত্যেকে তাদের নেবারের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে, দূরগুলোর সঙ্গে করবে না। কেন করবে না? না, দূরগুলোর সঙ্গে করবে কিন্তু নেবারের সঙ্গে যেহেতু স্ট্রং, মানে ওই ওদের যে ফোর্স সেটা খুব স্ট্রং হবে, রাদার দ্যান সেকেন্ড নেবার যেটা আর কি, থার্ড নেবার, ফোর্থ নেবার, এইভাবে চলতে থাকবে। ফলে ওগুলোকে আমরা নেগলেক্ট করছি ফর দ্য টাইম বিং, হিসেবে সুবিধার জন্য, কমপ্লিকেশনটা এড়ানোর জন্য, যেহেতু অ্যাজাম্পশন আমি ধরেই নিচ্ছি, অ্যাজাম্পশন আমার হাতে থাকে। তো এটা হলো প্রথম অ্যাজাম্পশন। তো এটা করার পর একটু, এবং ধরে রাখো যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সেপারেশনটা হচ্ছে এ করে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সেপারেশন হচ্ছে এ করে, এটাও এ, এবং তারপরের সঙ্গে তারপরটাও এ, সো অন চলতে থাকে। হলো n-1 এর জন্য, n এর জন্য এবং n+1, কারণ কি আমি এই তিনটে নিয়ে ডিল করব। n-1 এর জন্য আমি ধরলাম এর পজিশন হচ্ছে un-1, এটা হচ্ছে un, এটা হচ্ছে un+1, অর্থাৎ প্রত্যেকটা যে অ্যাটম গুলো আছে সেই অ্যাটম গুলোর পজিশন গুলো ধরলাম, একজন হচ্ছে un-1, un+1, পরেরটা un+2, এটা un-2, চলতে থাকবে। বেশ, এর কথা রেখো। Let us consider a one-dimensional chain. Let us consider a one-dimensional chain of atoms where each atom has mass, where each atom has mass ছোট হাতের m। হয়েছে? এবং এখানে আরেকটা কথা বলে রাখি, যে এই প্রত্যেকটা এখানে কিন্তু অ্যাটম বলা হচ্ছে, ল্যাটিস পয়েন্ট কিন্তু বলা হচ্ছে না, এটা খেয়াল রাখবে। অ্যাটম বলেছে, এবং কি বলছে যে অ্যাটম গুলোর মাস হচ্ছে m করে করে, এবং এই অ্যাটম গুলো যে স্প্রিং দিয়ে কানেক্টেড সেই স্প্রিং এর কোনো মাস নেই, সেগুলো হচ্ছে মাসলেস স্প্রিং। ঠিক আছে, এটাও অ্যান্সারের মধ্যে আছে। তাহলে লেট আস কনসিডার এ ওয়ান ডাইমেনশনাল চেন অফ অ্যাটমস ওয়্যার ইচ অ্যাটম হ্যাজ মাস ছোট হাতের m and is attached to other atoms by massless springs. স্টপ। এখানে আরো কিছু কথা পরবর্তীকালে আমি নোটটা পাঠাবো, আমি বলবো আর কি, এখন লেখাচ্ছি না। সেটা হচ্ছে বলছি যে এরকম সাচে ডিসক্রিট যে অ্যাটম গুলো থাকবে তার একটা নন হোমোজিনিয়াস মিডিয়াম থেকে কি করে হোমোজিনিয়াসে কনভার্ট হয়ে গেল এই স্প্রিং গুলো লাগানোর পরে, সেটাই হচ্ছে এই অ্যাজাম্পশনটা। বেশ, বাই মাসলেস স্প্রিংস, বাই মাসলেস স্প্রিং। স্টপ, প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো। let us consider the equilibrium state of the atoms when
these are situated when these THESE কিন্তু হ্যাঁ when these are situated at equally spaced sites at equally spaced sites represented by n minus 1 comma n n plus 1 অর্থাৎ ডট দেখা হচ্ছে মানে আগে থেকে আসছি আর কি 1 2 করতে 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 আসছি আমি n minus 1 হলো n হলো n plus 1 হলো আমি এটা নিয়ে বলবো ডট আরো চলবে as shown in figure stop প্যারাগ্রাফ চেঞ্জ করে if the atoms are placed on the x-axis with interatomic spacing ছোট হাতের a বলা কিছু নেই কমা the x coordinates of the corresponding atoms the x components of the corresponding atoms given by x coordinates of the corresponding atoms are given by n minus 1 a n into a n plus 1 into a dot respectively stop paragraph change করে let at any instant of time the displacements of nth n minus 1th nth n minus 1th n minus 2th n plus 1th যা যা আছে পরপর ইচ্ছে মতো লিখে নাও যেগুলো লিখতে চাইছো প্রত্যেকটাই লেখা যাবে আর কি nth n minus 1th n minus 2th এইভাবে চলবে আর কি dot atoms from their mean positions any instant time the displacement of এগুলো nth n minus 1th n minus 2th dot atoms from their mean positions b un minus 1 un minus 2 অর্থাৎ যা পজিশন গুলো আছে সেগুলোই ইউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম পজিশন গুলোকে এভাবে আমরা ডিনোট করেছি ছবিতে যেমন দেখিয়েছিলাম un u minus 1 এগুলো চলতে থাকবে রেসপেক্টিভলি stop নিচের লাইন here we assume the springs to be ideally elastic
এবং আর কি ধরেছিলাম, যেটা বললাম মেন কথাটা, যে এদের মধ্যে যখন ফোর্স গুলোকে আমি ডিল করছি, যখন এই ফোর্স গুলোকে আমরা নিচ্ছি এখান থেকে এখানে ফোর্স নিচ্ছি, তাদের যে ফোর্সটা হবে সেটা অলওয়েজ লিনিয়ার হবে, অর্থাৎ কোনো ল্যাটারাল কিছু থাকবে না। ঠিক আছে, এদের ফোর্সটা জাস্ট এই বরাবরই থাকবে, কোনো রকম ল্যাটারাল থাকবে না। ঠিক আছে, নিচে লাইন এটা ইলাস্টিক কমা দিয়ে, দ্য ফোর্স বিটুইন এনি টু অ্যাটমস, the force between any two atoms will be linear, will be linear. That is the force required to produce, that is the force required to produce an atomic displacement, an atomic displacement is proportional to the displacement itself, is proportional to the displacement itself. Stop. নিচের লাইন, এটার মানে আমি পরে বলছি কেন এই কথাটা বলা হলো, কেন ইটসেলফ বলা হচ্ছে। এটা স্প্রিং এরই একটা নেচারের মধ্যে আছে। এইটা যদি বুঝতে চাও খুব ভালো করে থিওরিটা, তাহলে এটা তোমাদেরকে পড়তে হবে হচ্ছে ওই চট্টোপাধ্যায় যেটা সাউন্ডের বই বললাম, ওখানে 56 নাম্বার পেজে আছে আর কি। নর্মালি ওখানে পেয়ে যাবে, এই চেনের চ্যাপ্টারটা পেয়ে যাবে আর কি, পুরো চ্যাপ্টারটাই আছে, ওইটাই কাজে লাগানো হচ্ছে। নিচের লাইন প্যারাগ্রাফ চেঞ্জ করে, ইফ ইউ ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্প্রিং, if u is the displacement of the spring with spring constant beta, with spring constant beta, the force comma দিয়ে the force exerted by a spring, the force exerted by a spring on an atom, the force exerted by a spring on an atom is given by F is equal to beta u. হয়েছে? বেশ, এবার আমি ফোর্স গুলোকে বার করছি। আমার কি ছিল, এই হচ্ছে একটা স্প্রিং, এই একটা অ্যাটম, আর এই একটা স্প্রিং। আমার এইটা হচ্ছে n-1 এর অ্যাটম, এটা হচ্ছে n-th অ্যাটম, এটা হচ্ছে n+1 এর অ্যাটম। প্রত্যেকের মধ্যে ডিসটেন্স সেপারেশন কত করে আছে, a করে আছে, a করে করে আছে প্রত্যেকের মধ্যে। এবং এদের পজিশন কত বলেছি, একজনের হচ্ছে un, একজনের হচ্ছে un+1, আর একজন হচ্ছে un-, এই আছে। তাহলে আমি n-1 এই অ্যাটমটার জন্য nth অ্যাটমে ফোর্স বার করবো একবার, আর একবার n+1 এর জন্য nth এর বার করবো একবার। ঠিক আছে, আমি এটা একটু তাড়াতাড়ি বলছি কারণ এটার এই ডিটেলসটা পুরোটা ওই চ্যাপ্টারটাতেই পড়লেই পেয়ে যাবে আর কি, এবং পুরো ডিটেল করে ব্যাখ্যা করা থাকে কিভাবে বার করতে হয় আর কি, একটা পর একটা। আমি একটু বলছি, একটা বার করতে পারলেই সেপার সিমিলারলি আরেকটা বেরিয়ে যাবে। কি করে বার করে দেখো, আমি প্রথমে একটা বার করে দেখাচ্ছি। আমি বার করছি n-1 এর জন্য n-th অ্যাটমে ফোর্স বার করতে যাচ্ছি। তাহলে আমার স্প্রিং কনস্ট্যান্ট তো বিটা আছেই, রাখলাম। যে কোনো একটা দিয়ে ভাবো, মনে করো এটা un সরে গেছে ডান দিকে, তার মানে un-1টা কোন দিকে সরেছে, ডান দিকে সরেছে। তাহলে নেট শিফট কত হলো, আমি ধরলাম un-1 হয়েছে। আচ্ছা, আমি একটু ডিটেলে করছি। মাইনাস আমি লিখছি এ কেন না, তাদের মধ্যে আগে সেপারেশন ছিল এটা আগে থেকে ছিল, রাখলাম।
এবারে ব্যাপারটা একটু ভেবে দেখো, ইউএন মাইনাস ইউএন মাইনাস ওয়ান, এ তো তাদের মধ্যে ইনিশিয়ালটা ছিলই। তাহলে দেখো এখন এ ইউএন সরে গেছে, এও ইউএন মাইনাস ওয়ান সরে গেছে, তাহলে এই স্প্রিংটা কম্প্রেসড হবে না স্ট্রেচিং হবে, সেটা কে ঠিক করে দেবে? সেটা ঠিক করে দেবে যে ইউএন মাইনাস ওয়ানটা ইউএন এর থেকে বড় না ছোট। ভালো করে ভাবো, মনে করো এ শিফট করলো 1 সেন্টিমিটার, এ শিফট করলো 1.5 সেন্টিমিটার হতে পারে, তাহলে এর থেকে বড় হতে পারে। আবার এটাও হতে পারে এ 1 শিফট করলো, এ 0.5 শিফট করলো, এটাও তো সম্ভব। অর্থাৎ দুটো কেস আমার দুরকম। যদি এ 1 করে, এ 1.5 করে, তাহলে কি হবে? এ কম্প্রেসড হয়ে যাবে। কারণ কি এ 1 সেন্টিমিটার হলো মানে কি একে একটু বাড়ালো, আর এ আরো 1.5 সরিয়ে দিল, মানে অ্যাকচুয়ালি 0.5 রিডিউস করে গেল। পসিবল। আর এ শিফট করলো 1 সেন্টিমিটার, এ শিফট করলো 0.5 সেন্টিমিটার, এর মানে কি দাঁড়াবে? এর মানে হচ্ছে যে এ বেশি করে গেছে, এ কম করে, তাহলে কি স্প্রিংটা কম্প্রেসড হয়ে গেছে। তার মানে এই যে টার্মটা, এই টার্মটা আইদার পজিটিভও আসতে পারে, আইদার নেগেটিভও আসতে পারে, শুধু ইউএন মাইনাস ইউএন মাইনাস ওয়ানটা। তো সেই জন্য ইন জেনারেল যেভাবে বলা হয় যে এটা করার পরে তুমি যে কোনো একটা দিক আগে ধরে নাও, যে ইউএন মাইনাস ইউ মাইনাস ওয়ানটা পজিটিভ আর নেগেটিভ ধরে নাও। এবার আমরা ফোর্স কি হয়, মাইনাস বিটা ইন্টু সামথিং, আগে একটা মাইনাস লাগিয়ে দিলাম। একটা যদি লিখতে পারো তাহলে তার পরেরটা লেখার রুলস বলছে, একটা তো এটা হয়ে গেল, পরেরটা তুমি এভাবে লিখতে পারো, কিন্তু পরেরটা নেচারটা উল্টো হবে। কেন, কিরকম উল্টো হবে? তখন আমরা মাইনাস সাইনটা দেবো না। এফ এন প্লাস ওয়ান, এটা এক একটা বই এক একটা ভাবে করা থাকে, ইকুয়ালস টু, আবার বিটা লিখলাম। এবারে দেখো আমি কি করছি, আমি এখন করছি এন প্লাস ওয়ান এর জন্য এন এর বার করবো। আগেরটা করলাম এন মাইনাস ওয়ান এর জন্য এন এর, এখন এন প্লাস ওয়ান এর জন্য এন এর। তাহলে আগেরটা দেখো পজিটিভ এক্স ডিরেকশনে যাচ্ছিল, এন মাইনাস ওয়ান থেকে এনে যাওয়া মানে পজিটিভ এক্স ডিরেকশনে যাওয়া, কিন্তু এন প্লাস ওয়ান থেকে এনে আসা মানে নেগেটিভ এক্স ডিরেকশনে আসা, ফলে এখানে একটা ডিরেকশনে চেঞ্জ হবে। তো সেই জন্য যেটা করা হয় খুব সিমিলারলি উপরটাকে ফলো করা হয়। উপরে কে ছিল, আগে ছিল মাইনাস, প্রথমে ছিল ইউএন ছিল, অর্থাৎ প্রথম সাইনটা মাইনাস থেকে এটা প্লাস করলাম, চেঞ্জ করলাম কেন, এই ডিরেকশনের জন্য। ইউএনটাকে প্লাস ছিল, এখানে ইউএনটাকে মাইনাস করলাম, মাইনাস থাকলো। এটা ইউ এন মাইনাস ওয়ান ছিল এন মাইনাস ওয়ানের জন্য, এখন কাজ করছি এন প্লাস ওয়ান করছি, তাহলে করবো ইউ এন প্লাস ওয়ান আর মাইনাস এ, এটা হবে এটা। এবং তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বই খোলো, এইভাবে বলা থাকে না, যেটা বলা থাকে ওরা দুভাবে করে। দেখো এক একটা বই এক এক রকম করে। তুমি যদি বিঘোষ ফলো করো, সেকেন্ড ইয়ারে বিঘোষের বইটা সাউন্ডের, ওরা দেখবে এরকম করে করেছে, এফ ওয়ান মানে একটা ফোর্স মাইনাস বিটা ইউ এন মাইনাস ইউ এন প্লাস ওয়ান, এই একভাবে লিখেছে। ওরা এটাকে লেখেনি কেন, এটাকে লেখার দরকার নেই, কারণ এটা পরবর্তীতে কেটে যাবে, এটাকে না লিখলেও চলে। এটা একটা করেছে। আর এফ টু দেখবে করেছে, এখানেও মাইনাস সাইনটা দেয় ওরা, মাইনাস বিটা ইউ এন মাইনাস ইউ এন মাইনাস ওয়ান। এটা আমার মনে হয় একটু কনফিউজিং লাগে, এটাও ভুল না, তুমি এটাকে হিসাব করে দেখো যা আসবে, এটাকে হিসাব করে একই আসবে। ঠিক আছে, দুটো দুভাবে লেখা থাকে। ওরা কি করে, ওরা এখানে মাইনাস সাইনটা দুটোতেই মাইনাস সাইনটাকে অ্যাপ্লাই করে, যে বেলায় সেটা লেখে ইউএন মাইনাস ইউএন প্লাস ওয়ান, ইউএন মাইনাস ইউএন মাইনাস ওয়ান। কিন্তু অ্যাকচুয়াল রুলসটা বলছে এরকম না লিখে, যেহেতু ডিরেকশনটা পাল্টে যায়, একটাকে মাইনাস দিলে একটাকে প্লাস রাখো, একটা ক্ষেত্রে যদি পজিটিভ হয় তাহলে আরেকটা ক্ষেত্রে নেগেটিভ, কারণ এর জন্য যদি এটা এদিকে ইমপ্রেস করে তাহলে এর জন্য কি হবে, এ এদিকে দেবে। তার মানে আগের জন্য জন্য ইউএন যদি এদিকে থাকে, তাহলে এটার জন্য ইউএনটা কোন দিকে হওয়া উচিত, এদিকে হওয়া উচিত, কারণ ডিরেকশনটা পাল্টে যায়, সাইনটা প্লাস হয়ে যায়, বাকিটা একই থাকে। ঠিক আছে, যদি বুঝতে না পারো কোনো অসুবিধা, এফ এন প্লাস ওয়ানটা হচ্ছে জাস্ট আগেরটাকে ফলো করে করে লিখবো। এখানে মাইনাস বিটা ছিল, এটাকে প্লাস বিটা করলাম ডিরেকশনের জন্য। আচ্ছা, আগের ক্ষেত্রে প্লাস ইউএন ছিল, কারণ কি এখন দেখো আগে এটার জন্য এই এন মাইনাস ওয়ান এর জন্য এন এ তার ফোর্স কোন দিকে হবে, এ ঠেললে এ এদিকে শিফট করবে, কিন্তু এন প্লাস ওয়ান এর কোন দিকে যাবে, এ যদি এদিকে ঠেলে এ কোন দিকে যাবে, এদিকে যাবে। তাহলে আগের দানের ইউএন এ যেদিকে ডিরেকশন ছিল ডিউ টু এন মাইনাস ওয়ান এর জন্য, এখন এন প্লাস ওয়ান এর জন্য ইউএন এর ডিরেকশন কোন দিকে, অপোজিট না? ফলে একটা বার করতে পারলে পরেরটা তার অপোজিট, বাকিটা সিমিলারলি থেকে যাবে। কোনটা ধরে মাইনাস হবে না, না সরি, এখানেও প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, ইউ এন প্লাস ওয়ানটা প্লাস হবে।
মাইনাস ইউএন প্লাস ইউএন প্লাস ওয়ান মাইনাস এ। হ্যাঁ, এটা এটা হবে, এটা হবে কারেক্ট হবে। দেখো আমি আবার বলছি, আবার বলে দিচ্ছি। তুমি প্রথমে এটা করো, বি ঘোষে যেটা করেছে সেটা করো। বি ঘোষ করেছে এরকম মাইনাস বিটা ইউএন মাইনাস ইউএন প্লাস ওয়ান। আর এফ টু হচ্ছে, তার মানে এটা বুঝতে পারছি, এটা হচ্ছে এন প্লাস ওয়ানের জন্য এন এর ফোর্স। আর এটা করছি এন মাইনাস ওয়ানের জন্য এন করবো। একইভাবে লিখে দাও, ইউএন মাইনাস ইউএন মাইনাস ওয়ান। তাহলে টোটাল এফ কত হচ্ছে দেখো বার করো। কত আসছে যোগ করে দাও, এফ ওয়ান প্লাস এফ টু করে দাও। তাহলে মাইনাস বিটা ইউএন প্লাস বিটা ইউএন প্লাস ওয়ান মাইনাস বিটা ইউএন প্লাস বিটা ইউএন মাইনাস ওয়ান। যোগ করে দিলে এখান থেকে বিটা কমন নাও, তাহলে পড়ে থাকলো ইউএন প্লাস ওয়ান পড়ে থাকলো, এটা নিলাম। আচ্ছা, মাইনাস বিটা ইউএন টু বিটা ইউএন, বিটা কমন চলে গেছে, তাহলে মাইনাস টু ইউএন প্লাস ইউএন মাইনাস ওয়ান হলো। আর তুমি যদি ইন জেনারেল করতে চাও, যেটা অ্যাকচুয়ালি করা উচিত আর কি, এভাবে লিখতে বলে এফ এন মাইনাস ওয়ান, সেটা তো আগেরটা লিখেছো, বুঝতেই পারছো নিশ্চয় আশা করি। মাইনাস বিটা ইউএন মাইনাস ইউএন মাইনাস ওয়ান মাইনাস এ। আর এন প্লাস ওয়ানের জন্য করব হচ্ছে প্রথমটা প্লাস করলাম। আচ্ছা, এবারে ডান দিক থেকে শুরু করবো, ইউএন প্লাস ওয়ানের জন্য করছি, তাহলে প্রথমটা ইউএন প্লাস ওয়ান, তারপরটা মাইনাস ইউএন মাইনাস এ। দুটোকে যোগ করো, দেখো এটাই পাবে। এবার তোমার যেটা ইচ্ছা। এটা একটা একটা পুরো চ্যাপ্টার, ফাউন্ডের একটা পুরো চ্যাপ্টারে এই টপিকটা পড়ানো হতো আর কি। সেমিস্টার সিস্টেমে এটা পুরো বাদ চলে গেছে বলে এটা পড়ানো হচ্ছে না। তো যাই হোক, এখন আপাতত এইভাবেই চলুক, আমি পরে যদি এটা সুযোগ সময় পাই আমি এই গোটা চ্যাপ্টারটা একবার পড়ানোর ইচ্ছা আছে আমার। অনেক ক্যালকুলেশন আছে মানে এটা দিয়ে আর কি। স্প্রিংটাকে নিচে দিয়ে কি হবে, মাঝখানে স্প্রিং এর কত সিস্টেম। কেন ইউএনটা তো মাইনাস সব থেকে ভালো করে দেয়, খুব সব থেকে সহজ বোঝাটা। ইউএন মাইনাস হলে তার কারণ হচ্ছে তুমি যখন এই স্প্রিংটাকে নিচ্ছ, দেখো এন মাইনাস ওয়ানের জন্য যখন তুমি এন এর ভাবছো, তাহলে ভাবো যে এন মাইনাস ওয়ান এই অ্যাটমটা একে যদি ঠেলে দেয়, ঠেলে দিলে ইউএন যে অ্যাটমটা থাকবে তার ডিরেকশন কোন দিকে মুভ করা উচিত, এই ডিরেকশনে মুভ করা উচিত। দেখো এন মাইনাস ওয়ান এর জন্য এন এর জন্য ইউএন কোন দিকে যাবে, ফ্রম লেফট। হ্যাঁ, উল্টো হবে, উল্টো হবে, সেই এফেক্টটাও ঠিক থাকবে। সেই তো এইটা তুমি তো বলছো না। আমি, হ্যাঁ বলতে পারবে, তার কারণ তুমি তো, ঠিক ঠিক আমি বলছি ঠিক, একদমই ঠিক। তুমি ইউএন মাইনাস ওয়ান এইটা পজিটিভ নেগেটিভ তুমি জানো না, কিন্তু এ যদি পুরোটা পজিটিভ হয় তাহলে এটা পুরোটাই নেগেটিভ হতে হবে, উল্টোটা হতেই হবে। এটাই স্প্রিং এর মজা। একজন যদি আরেকজনকে কম্প্রেস করে তাহলে অতি অবশ্যই আরেকজন আরেকজনকে ঠেলবে। মানে তুমি তুমি কি বলছো, তুমি এখানে বলা হচ্ছে যে ইউএন মাইনাস ওয়ান এই টার্মটা আইদার পজিটিভ আসতে পারে বা নেগেটিভ আসতে পারে, দুটো তো আসতে পারে। ইউএন মাইনাস ওয়ান এই টার্মটা তোমার আইদার পজিটিভ আসতে পারে নেগেটিভ আসতে পারে। যদি এটা পজিটিভ আসে তাহলে অপর টার্মটা নেগেটিভ হবে, আর যদি এটা নেগেটিভ আসে অপর টার্মটা পজিটিভ হবে। সুতরাং তুমি এইটাকে হিসাব করা দরকার নেই, তুমি ইন জেনারেল লিখবে, তুমি জানো না কে বড় কে ছোট, তুমি ইকুয়েশন লিখছো, তুমি ভেক্টরকে লিখে দিচ্ছ, তুমি বলছো যে এই টার্মটা যদি যাই হোক না কেন এই টার্মটা তার অপোজিটটাই হবে। যদি তোমার অঙ্ক তোমার ঠিক করে দেবে সাইনটা, তুমি সে সাইন তো লিখে দিচ্ছ, যদি এই ইউএন আর ইউএন এটা তো ঠিকই থাকছে, ইউএন ইউএন তো ঠিকই থাকছে। তাহলে এ যদি আগের দ্বারা যদি ওয়ান থাকে, এ তাহলে 1.5 ছিল মনে করো, তাহলে এ এখন কি হবে, ওয়ানই থাকবে কিন্তু মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলে? অর্থাৎ তুমি পজিশনটাকে ডিফাইন করে লিখছো, তুমি তো পুরো ম্যাগনিটিউডটাকে হিসাব করছো না। ম্যাগনিটিউডটা যদি হিসেব করতে পারতে তাহলে তোমার এই ব্যাপারটা প্রবলেমই, তাহলে তোমাকে ভেবেচিন্তে লিখতে হবে। তুমি তো জেনারেল লিখছো, তুমি তো জানোই না পজিটিভ না নেগেটিভ কি আসবে, কিন্তু এটুকু জানো যে ও যদি পজিটিভ হয় তাহলে অপর টার্মটার জন্য নেগেটিভ আসতেই হবে, বা ও যদি নেগেটিভ হয় তাহলে অপরটার জন্য পজিটিভ আসতেই হবে। এটা ঠিক, এটা একদম কনফার্ম। কারণ স্প্রিং যদি একজনের জন্য কম্প্রেসড হয় তাহলে আরেকজনের জন্য স্ট্রেচ হবে, আর আরেকজনের যদি স্ট্রেচ হয় তাহলে অপরের জন্য কম্প্রেসড হবে।
এটা ফ্যাক্ট, এটা হতেই হবে। সেই কারণে আমি ইন জেনারেল করে লিখছি যে অপরটাকে যদি মাইনাস রাখি তাহলে এটা প্লাস দিয়ে লিখছি, ইউএনটা প্লাস ছিল এটা মাইনাস করে দিলাম, বাকিটা প্লাস করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, থাক এটাই, আমি এটা থাক, এটা এই চ্যাপ্টারটা না পড়লে হবে না, এটা এটা মানে 3টে ক্লাস লাগে। হ্যাঁ, 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 আমি সেটাই তো বললাম। হ্যাঁ, তাও হবে, একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার। না না, এটা এক একটা বই এক এক রকম ফলো করে বলে এভাবে বলেছি আমি। কোনো বই, হ্যাঁ, কি আমারটা কি? হ্যাঁ, হ্যাঁ, একই ব্যাপার। হ্যাঁ, সেটা 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 আমি পরে লিখেছি, এই যে সেকেন্ড টার্ম আগে লিখেছি, যে পরের তাই লিখেছি, এটাই লিখেছি। এটা বলছো তো? এটা লিখেছি, ওটা আগেরটা, আগেরটা আমি উল্টো করে লিখতে গিয়ে লেখা তাড়াতাড়ি লিখে ফেলেছি। হ্যাঁ, ওইটাই লেখা হচ্ছে, এভাবে লেখা হচ্ছে, ইউএন প্লাস ওয়ান মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। যদি কারোর এই বুঝতে অসুবিধা থাকে কোনো অসুবিধা নেই, এটা এটা একটা ক্লাস আমি তাহলে ইয়ে করে দেবো, তাহলে ইউটিউবে একটা লেকচার করে দেবো, বুঝলে? যদি অসুবিধা হয়, কারণ এটা মানে এটা কি বলবো, স্প্রিং ভাইব্রেশনের একটা বড় চ্যাপ্টার আর কি। তো তোমরা পড়োনি তাই তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু এটা মানে আগেকার যারা ফার্স্ট ইয়ারে পড়তো তাদের এটা সমস্যার কথা হয় না, তারা এটা পুরোপুরি পড়ে আছে চ্যাপ্টারটা। ঠিক আছে, অনেকগুলো কেস, প্রথমে এত বড় কেস দিয়ে পড়া, প্রথমে একটা দুটো কেস দিয়ে করতে হয়, ওটা করতে গেলে এখন অনেক সময় লেগে যাবে। থাক, এটা এখন আপাতত একটু ধরে নাও, চলুক, পরে আমি শেষ শেষ করে দেবো। এমনি ভাবলেই বুঝতে পারবে, খুব কঠিনও নয়। যাই হোক, তাহলে এই অ্যাপটা তুমি হিসেব করো, তাহলে দেখো আসবে কত, যোগ করে দাও, তাহলে তোমার আসবে হচ্ছে এটাই পাবে। এই জিনিসটা, এইগুলো কেটে যাবে, তো কত পাবে, ইউএন প্লাস ওয়ান মাইনাস টু ইউএন প্লাস ইউএন মাইনাস, এটা হলো আমার টোটাল কোর্সটা। বেশ, তাহলে এটা হচ্ছে আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন। এটাকে বা এটাকে, যেটা খুশি তোমার 1 নম্বর দাও, তোমার যেটা ইচ্ছা, যেটা করবে সেটাই তোমার ঠিক। বেশ, পরে লাইন চলে এসো। এবারে একটু ক্যালকুলেশনটা তোমরা হাতে করে করবে, বইয়ে ক্যালকুলেশনটা পুরোপুরি করে দেওয়া নেই, আমি কিছুটা করেছি। ঠিক আছে, তোমরা তোমাদের যদি করাবো আর কি। বেশ, নিচের লাইন, ইউজিং নিউটন সেকেন্ড ল, ইউজিং নিউটন সেকেন্ড ল অফ মোশন, এম ডি টু ইউএন, কারণ আমি সবকিছু এন এর অ্যাটমের জন্য কনস্ট্যান্ট, ডিটি টু, এটা হলো এম ইনটু অ্যাক্সিলারেশন কার, এন এর অ্যাটমের, এর সাথে কার জন্য ফোর্সের কানেক্টেড, একটা এন মাইনাস ওয়ান এর জন্য পাচ্ছি, একটা এন প্লাস ওয়ান এর জন্য পাচ্ছি। ঠিক আছে, ইকুয়াল টু কত হবে, বিটা, টোটাল ফোর্সটা আমি একটু আগে বার করেছি, ইউ এন প্লাস ওয়ান মাইনাস টু ইউ এন প্লাস ইউ এন মাইনাস ওয়ান, নাম্বার ইকুয়েশন। এই টার্মটা কি মানে দাস তাহলে, এই টার্মটার মানে হচ্ছে অ্যাক্সিলারেশন কার, অফ দা nth অ্যাটম। স্টপ, চলাই, we seek the periodic solution to this wave equation is, we seek the periodic solution, to this wave equation is, দেখো তো লাইনটা বুঝতে পারছো কিনা, ইউ এন, এন এর জন্য লিখছি ইউ নট এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার আর কি, আই ওমেগা টি মাইনাস কে এন, কি লিখলাম,
a e to the power I omega t minus k dot r, এটা ফর্মুলা হয়। এখানে আর কোনটা, প্রত্যেকটা অ্যাটমিক পজিশন কত, n এ কোয়ান্টিটি বলে দিয়েছি, n এ, n এর জন্য n মাইনাস 1 এর জন্য n মাইনাস 1 ইনটু a, আর জন্য n প্লাস 1 ইনটু a। তাহলে এটা হলো u এর, n এর জন্য লিখলাম এটা 3 নাম্বার ইকুয়েশন। আর বাকি দুটো কি হবে অলরেডি লিখতে পারবে, যে u n প্লাস 1 তাহলে কি লিখতে পারবো একই ভাবে, u নট এক্সপোনেনশিয়াল i ওমেগা t মাইনাস k, ওর পজিশন কত n প্লাস 1 ইনটু a, এটা। আর u n মাইনাস 1 কত হবে, সব সেম থাকবে, u নট এক্সপোনেনশিয়াল i ওমেগা t মাইনাস k, এটা পজিশন হচ্ছে n মাইনাস 1 ইনটু a, এটা। এই দুটো 4 নাম্বার ইকুয়েশন। কি করবে, 2 নাম্বার ইকুয়েশন, 3 নাম্বার ইকুয়েশন এবং 4 নাম্বার ইকুয়েশন, এই 3 আর 4 এর ভ্যালুটাকে 2 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে দেখো আমি কি করতে যাই, দেখো ভালো করে ভেবে নাও। আমার প্রথম দাঁড়াতে বাঁ দিকে দেখা হচ্ছে m আছে, এটা কিছু করা যাবে না, থেকে যাবে d2un dt2, তার মানে এটাকে ডবল ডেরিভেটিভ করব, আর বাকিগুলো পরপর বসিয়ে যাবো। এবার বুঝতেই পারছো, এটাকে ডবল ডেরিভেটিভ করার মানে এক্সপোনেনশিয়াল এই টার্মটা কমন চলে আসবে। তার মানে এই টার্মগুলোকে ভাঙলে কি হবে, প্রত্যেকটা দেখো একটা করে কে এন এ টার্ম কমন আসবে, ওমেগা টি মাইনাস কে এন এ, তার সঙ্গে একটা মাইনাস কে থাকবে, এটা কি হবে, ওমেগা টি মাইনাস কে এন এ থাকবে, তার সঙ্গে প্লাস কে একটা টার্ম থাকবে, ঠিক তো। সাজিয়ে লিখে নাও। তার মানে তুমি এখান থেকে ইউ এন প্লাস ওয়ানটাকে সাজিয়ে লেখো, ইউ এন প্লাস ওয়ানটাকে সাজিয়ে লেখো, দিয়ে ডবল ডেরিভেটিভ করো, এখানে বসাও, বসিয়ে এখানে করো, তাহলে নিচে লেখো ফ্রম ইকুয়েশন 2 3 and 4, from equation 2 3 and 4 we can write, 5 মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট না 3 মিনিট সময় দিচ্ছি, ক্যালকুলেশনটা করো, করে দেখো এই টার্মটা আসছে কিনা, দেখো এই টার্মটা মেলাও। তোমরা করো, আমি কিন্তু করছি না, এটা ডেরিভেটিভ করবে, ভ্যালুটাকে বসাও, নিজের হাতে একবার করে না, বইয়ে করে দেওয়া নেই ক্যালকুলেশনটা। আমি রাফে করেছি, কিন্তু আমি যদি না পারো আমি পরে ছবি পাঠিয়ে দেবো, কিন্তু এখন নিজে দেখো পারছো কিনা। যা যা বললাম সেভাবে পড়ে যাবো, দেখো এই টার্মটা আসবে। হয়ে গেলে মাইক অন করে বলবে। প্রত্যেকের থেকে ইউনিট গুলো বাদ চলে যাবে, এক্সপোনেনশিয়াল টার্ম গুলো বাদ চলে যাবে।
এসছে সবারই? বাহ, সবারই পেয়ে গেছে। কিছুই নেই বলো, পাতি ক্যালকুলেশন। বাহ। কি আজকে ক্লাস নিচ্ছে না কেউ? আসিস সে কি শেষ করে দিয়েছো? যাক। ওফ, কি আনন্দ, প্রবলেম সলভ। ঠিক আছে, চলো বেশ। তাহলে এতটা পর্যন্ত করই কোনো সমস্যা নেই, তাই তো? ওকে, নেক্সট স্টেপ। এইটাকে সাজিয়ে লিখছে, এটাকে দেখো, এটাকে লিখতে পারি হবে ইকুয়ালস টু লিখছি বিটা। দেখো এটা আছে ই টু দি পাওয়ার আই কে আছে, তো এটা আমি ই টু দি পাওয়ার আই কে বাই টু করে যদি ভাবি ব্যাপারটাকে, দেখো তো এবার লেখা যায় কিনা। ই টু দি পাওয়ার আগে লিখে নিচ্ছি, তাহলে বলছি দেখো আই কে এ বাই টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে এ বাই টু তার হোল স্কোয়ার। এটার হোল স্কোয়ার করলে, এটা হোল স্কোয়ার করলে -2 ইন্টু এই টার্মটা ইন্টু এই টার্মটা করলে এই টার্মটা এটা কেটে যাবে, -2 পড়ে থাকবে। তাহলে এই পুরো টার্মটাকে অ্যাজ এ হোল স্কোয়ার ফর্মে লিখতে পারি। দেখে নাও একবার চেক করে। তো বেশ, আশা করি কোনো সমস্যার কথা নয়, এটা খুব সিম্পল স্টেপ। 5 নাম্বার ইকুয়েশন। এবারে আমরা দেখো কি জানি, দেখো উই নো, এই টার্মটাকে খেয়াল করো। আমরা যদি সাইন এক্স ভাবি, সাইন এক্স মানে আমরা কি লিখতে পারি, ওই থেকে ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স বাই টু আই। কি করলাম, আইটাকে নিচে ফটকা দিলাম কেন? টু আই। ঠিক তো? তাহলে সাইন স্কোয়ার এক্স কি হবে, উপরের টার্মটা হোল স্কোয়ার হয়ে যাবে, ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স তার হোল স্কোয়ার। আর নিচে কি হবে, 4i স্কোয়ার, দ্যাট ইজ -4, মানে 4 লিখলাম, ওখানে মাইনাস দিয়ে দিলাম, তাই না? তার মানে দেখো তো ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স তার হোল স্কোয়ার আছে। এটা মানে কি হবে তাহলে, এটা মানে হবে তাহলে 4 × sin² x মাইনাস সাইন দিয়ে, তাই না? তার মানে বলতে পারি না ই টু দি পাওয়ার আই এক্স, ভালো করে চিন্তা করো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স তার হোল স্কোয়ার, মানে তাহলে কি লিখতে পারি, -4 sin² x বলতে পারি না, ফ্রম দিস, স্কোয়ার কিন্তু, হ্যাঁ। তাহলে আমি এই টার্মটাকে, এটাকে কে বাই টু কে যদি এক্স মতো ট্রিট করি, তাহলে ই টু দি পাওয়ার আই এক্স হয়ে যাবে, তাহলে 4 sin² কে বাই 2 হয়ে যাবে। তার মানে আমি লিখতে পারি, তাহলে বাঁ দিকে থাকলো -m⍵² থাকলো, ডান দিকে থাকলো কত, -4 β sin², এক্স এর জায়গায় কত বসবে, কে a/2। মাইনাস গুলো কেটে যাবে, আর ওমেগা স্কোয়ার কত হচ্ছে বলো, 4 β/m √sin কে a/2। ও ও ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ঠিক। তাহলে প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস ওমেগা ইকুয়াল টু প্লাস মাইনাস 4 β/m √sin কে/2। 6 নাম্বার ইকুয়েশন।
হ্যাঁ, আরে হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙেছি। এই উপরের লাইনটা থেকে এই লাইনটা কি করে এলো? তো সেভেনের অ্যালজেব্রা ই টু দি পাওয়ার আই কে বাই টু মাইনাস এটা হোল স্কোয়ার, এটাকে ভাঙো, এই টার্মটাকে ভাঙলে কি হবে? এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে ভেঙে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। ভাঙো, দেখো এটা এটা আসছে কিনা দেখো। বেশ, তাহলে ওমেগা গেল এটা প্লাস মাইনাস ফোর বিটা বাই এম সাইন কে বাই টু। এখন এখান থেকে কি কি সিদ্ধান্ত আসতে পারি? সিদ্ধান্ত হচ্ছে, আমি পরের লাইনটা লিখছি, আগে লিখে নিই তারপরে বলছি। ওমেগা ইকুয়াল টু লিখছি ফোর বিটা বাই এম, উপরে একটু জায়গা লাগবে, আমি একটা লাইন ঢোকাবো, জাস্ট একটা লাইন লেখাও জায়গা রাখা যাবে। ফোর বিটা বাই এম মডিউলাস অফ সাইন অফ কে এ বাই টু। কেন লিখলাম, কি ইমপ্লাই করছে মানেটা? এটাকে আমি বলছি যে লাইন লেখো, সিন্স দ্য ফ্রিকোয়েন্সি ওমেগা শুড অলওয়েজ বি পজিটিভ। উপরে লাইনটা ফিল আপ করো। সিন্স দ্য ফ্রিকোয়েন্সি ওমেগা শুড অলওয়েজ বি পজিটিভ ইরেসপেক্টিভ অফ সাইন কে। ফ্রিকোয়েন্সি কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে আমার ওমেগা যে টার্ম গুলো এসেছিল প্লাস মাইনাস টার্ম ছিল। ভালো করে সিন্স দ্য ফ্রিকোয়েন্সি ওমেগা should always be positive, should always be positive irrespective of sign k. irrespective of sign k, sin sign sin k, k মানে হচ্ছে এই কেটা প্রোপাগেটিং ভেক্টরটা, ঠিক আছে? তাহলে কে তো তাই, এই যে যেটা আমি কেটা করতে গেল, কেটা তো বাইরে হচ্ছে এখান থেকে ইকুয়েশন বলে দিয়েছিলাম কে, এই যে কে এখান থেকে কেটা এসেছিল, এই কেটা কি প্রোপাগেটিং ভেক্টর। তাহলে প্রোপাগেটিভ ভেক্টর কি? প্রোপাগেটিভ ভেক্টর তো আমার ডান দিকেও যেতে পারে, মানে পজিটিভ এক্স অ্যাক্সিস হতে পারে, নেগেটিভ এক্স অ্যাক্সিস হতে পারে, কিন্তু যেদিকে হোক না কেন ফ্রিকোয়েন্সি আমার অলওয়েজ পজিটিভ থাকবে। তো যেহেতু ফ্রিকোয়েন্সিটা অলওয়েজ পজিটিভ, সেটা আমি কি বললাম, আমি ওমেগাটাকে ডিফাইন করছি, মাইনাস সাইনকে সব তুলে দিলাম, শুধু প্লাস সাইনটাকে রাখলাম, এবং মড অফ সাইন কে বাই টু। কেন মড অফ সাইন কে বাই টু? কেননা সাইনের ভ্যালু এই টার্মটা যদি নেগেটিভ চলে আসে তাহলে আমার ওমেগাটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আবার কে এর ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যেটাই বসাই না কেন, খেয়াল করে দেখো, আমি যদি কে এর মান সাইনের ভ্যালু ম্যাক্সিমাম কোথায় আসতে পারে? সাইনের ভ্যালু ম্যাক্সিমাম কোথায় হয়? ওয়ান হয়, তাই তো? তার মানে সাইন কে এ বাই টু এই ফ্যাক্টরটার ভ্যালু যদি ওয়ান হতে হয়, তাহলে কে এর ভ্যালু কত হওয়া উচিত? পাই বাই এ। দেখো তো হচ্ছে কিনা। তার মানে সাইন কে এর জায়গায় পাই বাই এ বসাও, তাহলে পাই বাই এ ইন্টু এ বাই টু, এ কাটলো, পাই বাই টু কত? ওয়ান। তার মানে কে এর ভ্যালু পাই বাই এ, কিছু ইমপ্লাই পাচ্ছ? কে এর ভ্যালু পাই বাই এটা কি ছিল? ফার্স্ট ব্রিলিয়ান রেঞ্জ ছিল আমার, আগের দিন বলেছিলাম। ফার্স্ট সিম্পল কিউবিকের ক্ষেত্রে ফার্স্ট বিলুয়াঞ্জনের রেঞ্জটা ছিল হচ্ছে, কে এর ভ্যালু ছিল প্লাস মাইনাস পাই বাই এ, আমি মড নিয়েছি, তাহলে আমি যদি কে এর যদি মাইনাস পাই এ বাই বসাই, তাহলে আমার ভ্যালুটা কি হবে? যেহেতু মড ভ্যালু আছে এটা আমার, তাহলে কে এর ভ্যালু মাইনাস পাই বলতে এফেক্টটা ওয়ানই আসবে, যেহেতু ওমেগাটা অলওয়েজ পজিটিভ, ফ্রিকোয়েন্সি ক্যান নট বি নেগেটিভ, সেই জন্য কে এর ভ্যালু আমি প্লাস পাই বাই এ বা মাইনাস পাই বাই দুটোর জন্য সত্যি করার জন্য আমি এই ফাংশনটাকে মডিউলাসের মধ্যে ঢোকালাম, মড দিলাম। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে তাই যদি হয়, ওমেগা যদি ফোর বিটা বাই এম সাইন কে বাই টু হয়ে যায়, তাহলে ভাবো, এবং কে এর ভ্যালু কোথায় কোথায়, তাহলে তার মানে এইটা এই যে ইকুয়েশনটাকে বলা হয় ডিসপারশন রিলেশন। ডিসপারশন রিলেশন আমি অনেকদিন আগে তোমাদের একটা জিনিস দেখিয়েছিলাম, জানি না মনে আছে কিনা, ল্যাপটপে বা মোবাইল ফোনে দেখিয়েছিলাম, কিছু ওই গ্রুপ ভেলোসিটি ফেস ভেলোসিটি কিছু প্লট দেখিয়েছিলাম, মনে আছে? নেগেটিভ গ্রুপ ভেলোসিটি, জিরো গ্রুপ ভেলোসিটি, ফেস ভেলোসিটি, ঠিক। আমি এটাকে দেখেছিলাম, সিমুলেশন করে দেখেছিলাম। তো আশা করি সেটা মনে আছে, যদি না মনে থাকে আমি আবার দেখাতে হবে, এইটাতে এই ল্যাপটপটাতে আমার ম্যাথ ল্যাব ঠিকঠাক চলবে না বলে দেখাতে পারবো না, তো অন্য ল্যাপটপ আনতে হবে। না না না, আমি ইয়েতে দেখেছিলাম, আশ্রমে দেখেছিলাম, টিউশনে দেখেছিলাম।
হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা যাই হোক, মনে না থাকলে ভালো, মনে থাকলে, মনে না থাকলেও কোনো ক্ষতি নেই, মানে ওই ওই ব্যাপারটা। অর্থাৎ আমি এখানে যেটা করতে চাইছি, ডিসপারশন রিলেশনটাকে ইমপ্লাই করতে চাইছি। এইবারে আমি আসল ফিজিক্সটাতে ঢোকার চেষ্টা করছি, যে কি বলতে চাইছে ডিসপারশন রিলেশনটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট কি করছে, তারপরে আমি কিছু জিনিস বার করছি আর কি। তো এই ডিসপারশন রিলেশন বার করার জন্য আমি ওমেগার সঙ্গে কে এর একটা প্লট করতে চাইছি, ওমেগা ভার্সেস কে। দেখো, ওমেগা তো কখনো পজিটিভ নেগেটিভ হতে পারবে না, ফ্রিকোয়েন্সি অলওয়েজ পজিটিভ, তাহলে ওমেগাকে আমি সেই জন্য ওয়াই অ্যাক্সিসে রাখলাম। কে কে আমি দুদিকেই বাড়িয়ে দিলাম, পজিটিভ রাখছি, নেগেটিভ রাখছি। দেখো, গ্রাফ তো সাইন নেচার, সাইনের গ্রাফ কেমন হয়, জাস্ট নিচের দিকে এরকম করে যাবে। কিন্তু এখানে আমি মডুলাস অফ সাইন রেখেছি, মানে নেগেটিভ পার্টটা বাদ, তার নেগেটিভ থাকবে না, তখন শুধু আপার পোর্শনটাই থাকবে। আচ্ছা, কে এর মানকে যদি জিরো সেট করি, ভালো করে ভাববে, কে এর মানকে যদি জিরো সেট করে দিই, তাহলে ওমেগার মান কি দাঁড়াবে? খুব আস্তে আস্তে ধীরে ধীরে চলো এবারে। আমি বলছি কে টেন্স টু জিরো, টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো মানে সঙ্গে সঙ্গে তোমার মাথায় যেন ক্লিক করে যায়, কে জিরো মানে আমি কি করতে চাই, কে মানে কি, আমার 2 পাই বাই ল্যামডা। তাহলে কে কে জিরো করে দেওয়া মানে ল্যামডাকে কি করে দেওয়া, ইনফিনিটি করে দেওয়া। এই জিনিসগুলো যেন সঙ্গে সঙ্গে মাথায় প্লে করে, তাহলে দেখবে খুব ইন্টারেস্টিং কিছু জিনিস রেজাল্ট পাবে আর। তাহলে সাইন কে বাই টু, তাহলে কে যদি টেন্স টু জিরো হয়ে যায়, এবং এটা আমরা জানি আর কি, যে সাইন এক্স যদি, সাইন এক্স এর ক্ষেত্রে যদি এক্স কে যদি আমি টেন্স টু জিরো করে দিই, তাহলে সাইন এক্স এর অ্যাজাম্পশন কি হয়, এক্স লিখতে পারি আমি। তার মানে আমি বলতে পারি সাইন কে এ বাই টু, এই ফ্যাক্টরটা আমার চলে যাবে কে বাই টু এর কাছাকাছি, সাইন থিটা ইকুয়াল টু থিটা, অ্যাকর্ডিং টু দিস রুল। তাহলে তাই যদি হয়, তাহলে আমি ওমেগা সমান, দেখো তো কি বলতে পারি, ইকুয়াল টু √4β/m, এটা যেমন থাকলো থেকে গেল কনস্ট্যান্ট হিসেবে, তার সঙ্গে সাইন কে বাই টুটা কি হলো, কে এ বাই টু হয়ে গেল। খুব চিন্তা করে দেখো, বিটা, বিটা ফ্যাক্টরটা কি, স্প্রিং কনস্ট্যান্ট, তার মানে এটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এম, অ্যাটমটার মাস, কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ফোর তো বলা কিছু নেই, রুট, তার মানে এই পুরো জিনিসটা হয়ে গেল কনস্ট্যান্ট, এই পুরো জিনিসটা হয়ে গেল কনস্ট্যান্ট। এ, এটা কি ছিল, দুটো ল্যাটিস পয়েন্ট বা দুটো অ্যাটমের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন, আমি ওটাকে এ বাই টু করেই ভাবছি, ব্যাপারটাকে কনস্ট্যান্ট করছি, মানে এটাও কনস্ট্যান্ট, দুইটাও কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটাও কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে শুধু থাকলো কে, কে, তার মানে কি বলতে পারি, ওমেগাটা কে এর সঙ্গে প্রপোর্শনাল বলতে পারি না। তাহলে ওমেগা যদি কে এর সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে প্রপোর্শনাল তুললে আমি এটাকে কি হতো, একটা স্ট্রেট লাইনে কার্ভ আসবে। তার মানে কে খুব ছোট রিজিয়নের জন্য, কে খুব ছোট রিজিয়ন, এটা কি হবে, একটা স্ট্রেট লাইন পোর্শন যাবে ফ্রম দু সাইডেই। বোঝা গেল না, বোঝা গেল না? আমি আবার বলছি, কে যখন টেন্স টু জিরো, কে টেন্স টু জিরো মানে আমি ল্যামডাটাকে ভাবছি ইনফাইনাইট হয়ে গেছে, মানে ভাবা কিছু নেই, অটোমেটিকলি আসবে কে যেহেতু 2 পাই বাই ল্যামডা হবে। তাহলে সাইন কে বাই টুটাকে আমি অ্যাপ্রক্স করে কে বাই টু তে কনভার্ট করতে পারি। তাহলে তাই যদি হয়, তাহলে ওমেগার মানটা কি দাঁড়ালো, আমার ওমেগা দেখতে পাচ্ছি বাকি সব টার্ম কনস্ট্যান্ট, কারণ বিটা এম ফোর টু এ সব কনস্ট্যান্ট টার্ম, তাহলে ওমেগাটা হয়ে যাচ্ছে কে এর সঙ্গে প্রপোর্শনাল। ওমেগা যদি কে এর সঙ্গে প্রপোর্শনাল হয়ে যায়, এবং ওমেগা যেহেতু ক্যান নট বি নেগেটিভ, ফলে নেগেটিভ পার্টটা আমার চলে যাচ্ছে। ফলে আমি কি ভাবতে পারি, দুটো প্রথম স্টার্টিংটা অর্থাৎ কে খুব ছোট রিজিয়নের জন্য এটা একটা স্ট্রেট লাইন নেচার দেবে। তারপরে কি হবে, তারপর তো আস্তে আস্তে সাইনের নেচার চলতে থাকবে। তবে যত আমি আস্তে আস্তে কে কে বাড়াবো, এটা আস্তে আস্তে সাইন কার্ভকে ফলো করবে। কিন্তু সাইন কার্ভ কিরকম হয়, সাইন কার্ভ তো হচ্ছে আমার অ্যাকর্ডিং টু দিস সাইন কার্ভ, এটা সাইন কার্ভ, কিন্তু আমার এখানকার নেগেটিভ ভাবটা বাদ চলে যাবে। কেন নেগেটিভ ভাবটা বাদ চলে যাবে, কারণ আমার মড আছে বলে। তাহলে কি থাকবে, শুধু আমার পজিটিভ ভাব থাকবে। তার মানে এই করতে 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 কোথাও গিয়ে একটা ম্যাক্সিমে পৌঁছাবে, কোথায় ম্যাক্সিমে পৌঁছাবে, এদিকেও সেম যাবে। এই দুটো পিক সমানই, সমান হয়েছে, মোটামুটি সমানই হয়েছে, এই দুটো সমানই হবে। এটা তাহলে আমি বলছি ম্যাক্সিমাম। কোথায় ম্যাক্সিমামটা হলো, কোথায় ম্যাক্সিমাম হবে দেখালাম তো এক্ষুনি, পাই বাই এ তে। তার মানে এটাও হবে প্লাস পাই বাই এ, এটা হবে মাইনাস পাই বাই এ। তাহলে দেখো, জিরো থেকে স্টার্ট করলো, জিরো থেকে কেন স্টার্ট হলো,
কারণ কে এর ভ্যালু জিরো বসালে ওমেগাটা কত হবে, জিরো হয়ে যাবে। এক্সাক্ট জিরো বসালে ওমেগাটা জিরো হয়ে যাবে, তাহলে জিরো থেকে স্টার্ট করবে। কে পজিটিভ দিকে বাড়াচ্ছি তাতেও ওমেগা পজিটিভ, কে নেগেটিভ দিকে বাড়াচ্ছি তাতেও ওমেগাটা পজিটিভ। এবং করতে করতে একটা পার্টিকুলার টাইমে যখন এটা কে এর ভ্যালু যখন প্লাস পাই বাই এ তে পৌঁছালো, রিচ করলো, তখন ওমেগা যে ভ্যালুটা সেটা কি পেলাম, ম্যাক্সিমাম ভ্যালু পেলাম। দ্যাট ইজ কল্ড ওমেগা এম, দ্যাট ইজ কল্ড ওমেগা এম। তাহলে ওমেগা এম যদি এটা হয়, তাহলে তুমি খুব সহজেই বলতে পারবে এই যে পয়েন্টটা যেখানে আমার জিরোতে গিয়ে টাচ করলো, এই পয়েন্টটা এবং কালারটা চেঞ্জ করি দাঁড়াও, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এদের ভ্যালু কত হবে, প্লাস টু পাই বাই এ মাইনাস টু পাই বাই এ। কোনো প্রশ্ন? এবং তারপরটা কেমন হবে, তারপরে আবার আস্তে আস্তে বাড়বে, আবার ম্যাক্সিমাম যাবে, আবার জিরোতে নামবে, এদিকেও সেম নেচার। অর্থাৎ পুরো ওই কি বলেছিলাম, ওই ফুলের রেকটিফায়ারের যে ছবিটা ছিল ঠিক অনেকটা সেরকম নেচারে আসছে, তাই না? নিচের হাফগুলো বাদ হয়ে গেছে, জাস্ট আপার হাফগুলো আসতে লাগছে। এবং টু পাই বাই এ তার আবার কোথায় ম্যাক্সিমাম পাবে বার করতে পারবে, আবার কোথায় জিরো পাবে সেটা বার করতে পারবে, দুদিকেই পারবে। ঠিক তো? তাহলে আমি এটুকু বলতে পারি, এই যে রিজিয়ানটা আমার ছিল, এটাই দেখো আমার ফার্স্ট ব্রিলিয়ান জোন ছিল। তারপরে ডিসপারশন যে রিলেশন, এখান থেকে আমি কি চাইছি, এখান থেকে আমি বলতে চাইছি যে এই যে গ্রাফটা, এই গ্রাফটা অনেকটা ফিজিক্সকে ইমপ্লাই করে। কি কি ফিজিক্স ইমপ্লাই করে, কোথায় আমার ম্যাক্সিমাম হবে, কোথায় আমার মিনিমাম হবে, ফার্স্ট ব্রিলিয়ান জোন সেকেন্ড ব্রিলিয়ান জোনের রেঞ্জ বলতে পারি। কারণ মাইনাস পাই বাই এ থেকে প্লাস পাই বাই এ, এই রেঞ্জটার মধ্যে হচ্ছে ফার্স্ট ব্রিলিয়ান জোন পড়বে। সেকেন্ড কোথায় পড়বে, প্লাস পাই বাই এ থেকে টু পাই বাই এ পর্যন্ত, অর্থাৎ এইটুকু রেঞ্জ হচ্ছে আমার সেকেন্ড ব্রিলিয়ান জোনে পড়বে, এদিকেও তাই। কারণ কি ফার্স্ট ব্রিলিয়ানকে ক্রস করবে, সেকেন্ডকে ক্রস করবে না। আবার টু পাই বাই এ থেকে পরেরটা হচ্ছে থার্ড ব্রিলিয়ান জোন, তারপর থেকে তারপরটা ফোর্থ ব্রিলিয়ান জোন, দুদিকেই চলবে আর কি সিরিয়ালতে। কিন্তু শুধুমাত্র ব্রিলিয়ান জোনটা কি ইমপ্লয় করছে, এবার এটাকে বুঝতে গেলে আমার এখানে কিছু ওয়েভের নেচারকে বুঝতে হবে। অর্থাৎ ওয়েভের যে নেচার, আমি যেটা আগেও পড়িয়েছিলাম ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে, মনে করে দেখো, ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি, যেটা এখান থেকে আমাকে কি ইমপ্লাই করতে চাইছে, ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটি, ফেজ অ্যান্ড গ্রুপ। ফেজ অ্যান্ড গ্রুপ তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেটুকু বলেছিলাম যে ফেজ ছিল হচ্ছে যে কোনো একটা ওয়েভের একটা পার্টিকুলার ফেজের ভেলোসিটি বার করছিলাম ওমেগা বাই কে, এবং গ্রুপ ছিল দুই বা ততোধিক ওয়েভকে যদি আমরা সুপার ইম্পোজ করাই এবং স্লাইটলি ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি এবং ডিফারেন্ট কে ভেক্টর থাকবে, ওমেগা প্লাস ডি ওমেগা, কে প্লাস ডি কে, সেখানে দুটো টার্ম এসেছিল, একটা কস টার্ম একটা সাইন টার্ম, এবং সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে ভিজিটা আমার আসে ডি ওমেগা ডি কে। এটুকু আমরা প্রুফ করেছিলাম এবং ভিপি আর ভিজির মধ্যে একটা রিলেশন স্থাপন করেছিলাম। তাতে বলা হয়েছিল, দেখবে একটা কথা, যে ভিজি ইকুয়াল টু আমার ছিল ভিপি মাইনাস কে ডিভিপি ডি ল্যামডা। যদি ভুলে গিয়ে থাকো, ফার্স্ট সেমিস্টারে মনে খাতায় ছিল, খুলে দেখবে এই প্রুফটা করিয়েছিলাম, ভিজি ইকুয়াল টু ভিপি মাইনাস কে ডিভিপি ডি ল্যামডা। এবং তাতে আমরা বলেছিলাম যে যদি ডিভিপি ডি ল্যামডা এই টার্মটা জিরো হয়ে যায়, তাহলে ভিজি আর ভিপিটা সমান হবে। ডিভিপি ডি ল্যামডা যদি পজিটিভ হয়ে যায়, তাহলে ভিজি আর ভিপির মধ্যে একজন বড় একজন নেগেটিভ আসবে। এটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে উল্টোটা হয়ে যাবে। অর্থাৎ ভিজি গ্রেটার দেন ভিপি হতে পারে, ভিজি লেস দেন ভিপি হতে পারে, ভিজি ইকুয়াল টু ভিপি হতে পারে, ডিপেন্ডিং অন দিস ফ্যাক্টর। এবং এই ডিভিপি ডি ল্যামডা এই টার্মটা থেকেই আমরা বলেছিলাম তিন ডিসপারসিভের একটা কথা বলা হয়েছিল। যদি কথা হয়েছিল, লাইনটা দেখবে তোমাদের হয়তো মনে আছে, ইফ নো ডিসপারশন বা নন ডিসপারসিভ যদি মিডিয়া হয়ে যায়, নো ডিসপারশন আর কি যদি হয়, তাহলে ডিভিপি ডি ল্যামডাকে জিরো সেট করতাম, ডিভিপি ডি ল্যামডাকে জিরো সেট করতাম। ডিভিপি ডি ল্যামডাকে জিরো সেট করার অর্থটাই হচ্ছে ভিজি আর ভিপিটা সমান। তো নাও এবার আমি যেটা করতে চাইছি, তাহলে আমি এবার দেখতে চাইছি যে ইনফরমেশন, অর্থাৎ ওয়েভ মানে কি, ওয়েভ মানে হচ্ছে কোনো একটা ইনফরমেশন আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ক্যারি করে নিয়ে যাবে। সেটা ফেস ভেলোসিটিতে যেতে পারে, গ্রুপ দিয়েও যেতে পারে, গ্রুপ অফ ওয়েভস গ্রুপ হয়ে যাবে, ফেস হয়ে যাবে।
এবার যদি আমার সেই মিডিয়ামটা যদি আমার ডিভিপি ডি ল্যামডা অর্থাৎ কোথায় কোথায় কখন আমার ভিপি আর ভিজি সমান হবে, কখন ভিপি ভিজি সমান হবে না, সেটা কে ঠিক করে দেবে? সেটা ঠিক করে দেবে ওই যে আমার কে যে টার্মটা আছে, অর্থাৎ যেটাকে আমি কে টার্ম হিসেবে ডিনোট করেছিলাম, এই যে কে টার্মটা, এই কে টার্মটা বড় বা ছোট, কারণ কে যদি আমি খুব ছোট নিই তাহলে ল্যামডা হয়ে যাচ্ছে ইনফিনিটি, আর কে কে যদি খুব বড় নিই তাহলে ল্যামডা হয়ে যাবে জিরো। তাহলে আমি এই দুটো টার্মকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করছি একটা জিনিস বার করা, যে আমার কি বলবো ওমেগাটা এবং ভিপি এবং ভিজি কি করে রিলেট করা যায়। সেটা করার জন্য আমি একটা লাইন আগে একটু লেখো। উম, আমার 6টা ইকুয়েশন হয়েছিল তো, 6 নম্বর ইকুয়েশন হয়েছিল। আচ্ছা, লেখো একটু কথাটা। ইফ সি অ্যান্ড রো, ইফ সি অ্যান্ড রো, সি অ্যান্ড রো denote the longitudinal stiffness and mass per unit length, if C and rho denote the longitudinal stiffness, এটাও তোমরা পড়েছো আগে, and mass per unit length of the line respectively, then লিখছি দেখো C equal to beta into A আর rho equal to m by A। দেখো ঠিক আছে কিনা, মাস পার ইউনিট লেন্থ আর লংগিটিউডিনাল স্টিফনেস। তাহলে এখান থেকে আমি ওমেগাকে বার করতে পারবো। ওমেগা কত ছিল? দেখো ছিল হচ্ছে প্লাস মাইনাস মানে 4 বিটা বাই এম ছিল, রুট ছিল, সাইন ছিল k/2 ছিল। তাহলে বসিয়ে দাও, বিটার জায়গায় কি বসাবে? c/a বসাবে, আর রো এর জায়গায় কি বসাবে? m/a। তাহলে এমটাকে চেঞ্জ করে দাও রো এ করে, তাহলে বসাও বিটা আর এম এটাকে চেঞ্জ করে দাও। তাহলে তোমরা পাবে, দেখো এরকম পাবে, একটা রিলেশন হবে 2/a c/রো সাইন অফ ka/2 ইকুয়াল টু, এই টার্মটা তোমরা পড়েছিলে গ্যাসিয়াস মিডিয়ামের সাউন্ডের ভেলোসিটিতে, এটাকে আমরা ভিএস লিখেছিলাম। দ্যাট ইজ কল্ড 7 নাম্বার ইকুয়েশন। আমি 6 নাম্বার পর্যন্ত করেছিলাম বোধহয়, দেখো তো বোধহয় 6 নাম্বার পর্যন্ত করেছিলাম, হ্যাঁ 6 পর্যন্ত করেছিলাম। হুম, এটাকে 7 নাম্বার দাও, এটা 7 নাম্বার। ভিএস ইকুয়াল টু হচ্ছে, তাহলে ভিএস সমান কি ধরলাম? c/রো রুট, এটাকে দিলাম 8 নাম্বার, ঠিক আছে। আর এই যে রিলেশনটা যেটাকে ডিসপারশন রিলেশন বলেছে, এটাকে দিলাম 9 নাম্বার। আগে লিখে ফেলেছি তাই জাস্ট পরে ঠিক করে নেবে আর কি, ঠিক আছে। তার মানে আমার 7, 8, 9 তিনটে ইকুয়েশনই পেয়ে গেলাম। এই তিনটে ইকুয়েশন দিয়ে আমি এবার অনেক কিছু ব্যাখ্যা করব। প্রথম, তাহলে আমি কি কি পেলাম আগে লিখে নিই। 7 নাম্বার ইকুয়েশন, আমার 7 নাম্বার ইকুয়েশন হচ্ছে ওমেগা ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2/a ভিএস সাইন k/2, দ্যাট ইজ 7 নাম্বার ইকুয়েশন। 7 নাম্বার ইকুয়েশন। ভিএস ইকুয়াল টু হচ্ছে c/রো রুট, 8 নাম্বার ইকুয়েশন। আর ওমেগা ইকুয়াল টু হচ্ছে 4 বিটা/m, এটাকে তুমি সাজিয়েও লিখতে পারো আরো ভালো করে, ওইটাকেও করতে পারো, রুট মড অফ সাইন k/2। এক জায়গায় লিখে দিলাম 9 নাম্বার ইকুয়েশন। বেশ, আমি কি করেছি, আমি প্রথম কেস করছি অ্যাট লো ফ্রিকোয়েন্সিস, মানে k টেন্স টু জিরোতে। কেন লো ফ্রিকোয়েন্সি কেন বলছি? কে টেন্স টু জিরোতে, কারণ ওমেগাটা কেটা অলরেডি আমার প্রপোর্শনাল হয়ে গেছে, দেখো বার করেছিলাম ওমেগা প্রপোর্শনাল টু কে হয়ে গেছে। তার মানে কে কে জিরো করা মানেই ওমেগাটাও জিরো দিকে টেন্ড করা। তাহলে আমি বলতে পারি অ্যাট লো ফ্রিকোয়েন্সিস, কার কি মাইক অন আছে? না, এটা তো ইন জেনারেলটা করেছি, মানে এখান থেকে নিয়েছি, পরে পরে মড করেছি, পরে তো এই লাইনটা লেখার পরে মানে প্রথমে যে লাইনটা ছিল আমার, এই যে এখানে তো প্লাস মাইনাস ছিল, এখানেই বসেছি, মানে এখন তো মড করিনি, যুক্তি দেওয়ার পরে মডটা করেছি, কেন কেন ওমেগাটা প্লাস মাইনাস হচ্ছে।
হ্যাঁ, পরে তুমি সবই প্লাস, সবই তো আর মানে শুরু হলো। ওরে ভাই থাম। প্রথমে মানে ওমেগাটা ইন জেনারেল তো এটা ছিল, এবার আমি যুক্তিটা দিলাম কি, যে ওই যে লাইনটা লিখলাম না, সিন্স ফ্রিকোয়েন্সি ওমেগা শুড অলওয়েজ বি পজিটিভ ইরেসপেক্টিভ অফ সাইন কে, তখন মড দিয়েছিলাম। তার আগে পর্যন্ত সবই আমার নর্মালি চলছে, ম্যাথমেটিক্স চলছে। সেই জন্য ওটাকে প্লাস মাইনাসে লিখে রেখেছি। অ্যাকচুয়ালি ওমেগাটা মডই থাকবে, তুই যখন লিখবে তখন মডই হয়ে যাবে, সবই মডই হিসাব করবো। ঠিক আছে, মানে আমি এখানে প্লাস মাইনাস লিখছি বটে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমি হিসেব করবো মাইনাসটা বাদ দিয়ে প্লাস দিয়ে ভাববো সব কিছু। ঠিক আছে, বেশ। অ্যাট লো ফ্রিকোয়েন্সি কে টেন্স টু জিরো, সাইন কে বাই টু ইমপ্লাই করে কে বাই টু। তাহলে নাম্বার ইকুয়েশন দেখো তো কি পাচ্ছ, বলো। ওমেগা কত হচ্ছে বলো। এইটা এটা এই 4β/m, এই টার্মটা মানে কত, 2a/vs না? দেখো একটু বার করেছি, 4β/m টাই তো 2a/vs হয়ে গেছে এই টার্মটাই। তার মানে এটাকে লিখতে পারি 2a/vs, বুঝতে না পারলে বলবে, 2/a/vs ইন্টু ka/2 সাইন এক্স ইকুয়াল টু, সাইন এক্স ইকুয়াল টু এক্স হয়ে যাবে, এ কাটলো, টু টু কাটলো, তাহলে কি দাঁড়ালো, vs ইন্টু কে। vs ইন্টু কে মানে দেখো ওমেগা ইকুয়াল টু vs কে, কি ইমপ্লাই করে গো, ওমেগা ইকুয়াল টু vs ইন্টু কে। আবার ওমেগা বাই কে মানে কি হয়, ফেজ ভেলোসিটি, দ্যাট ইজ ভিপি, সেটা কি হচ্ছে vs। তার মানে যদি আমি লো ফ্রিকোয়েন্সিতে ব্যাপারটাকে নিয়ে ডিল করতে চাই, তাহলে আমার ফেজ ভেলোসিটি আসছে vs এর সঙ্গে সমান। তাহলে আমি গ্রুপ ভেলোসিটি বার করি। গ্রুপ ভেলোসিটি ফর্মুলা কি, ভিজি ইকুয়াল টু কি হয়, ডি ওমেগা ডি কে, দ্যাট ইজ ডিডি কে। ওমেগা কত, ভিএস ইন্টু কে, ডিডি কে অফ ভিএস কে কত হচ্ছে, এটাও ভিএসই আসছে। তার মানে ভিজি কত আসছে, ভিজি ও ভিএস। ভিপি কত আসছে, ভিপি ও ভিএস। তার মানে কি বলতে পারি, যে লো ফ্রিকোয়েন্সিতে ফেজ ভেলোসিটি এবং গ্রুপ ভেলোসিটি দে বোথ আর ইকুয়াল কোয়ান্টিটি। এবং যখন এটা ইকুয়াল কোয়ান্টিটি হয়ে যায়, তাহলে সেই মিডিয়ামটা কি হবে, তার মানে ইনফরমেশন কি করবে, ইনফরমেশন একটা জায়গাতে একটা জায়গায় খুব সহজেই ক্যারি করতে পারবে, কোনো রকম ল্যাগ ডিলেট কিছুই হবে না। কেননা গ্রুপ ভেলোসিটি যে কনসেপ্টটা বলা হয়েছিল, আমি বলেছিলাম গল্পটা, যে যখন কোনো একটা প্রোপাগেটিং ওয়েভ, যখন কোনো একটা সিগন্যাল কোনো একটা মিডিয়ামের থ্রু দিয়ে আসে, এবং সেই মিডিয়ামের থ্রু দিয়ে আসার সময় সে যদি কোনো রকম ডিসপারসিভ মিডিয়াম না পায়, অর্থাৎ সে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো থ্রু আউট দ্য পিরিয়ড সে একই ভেলোসিটি নিয়ে এলো, তাহলে সে কি, সে ফেজ নিয়ে এলো। গ্রুপটা কখন হয়েছিল, গ্রুপটাকে হয়েছিল যখন বলেছিলাম যে ধরা যাক ওইখানে একটা আমার বাবেল তৈরি হয়েছে, চার্জের বাবেল তৈরি, গল্পটা বলেছিলাম যে একটা চার্জের বাবেল যদি তৈরি হয়ে যায়, এবং যখন ওই সিগন্যালটা ওই চার্জের বাবেলের মধ্যে ঢুকবে, তখন কি হয়েছিল, তখন ওখানে একটা রিফ্র্যাকশন হয়েছিল, এবং বাবেলটা যত বেশি থিকনেস বাড়বে, তত আমার কি হবে, রিফ্র্যাকশনটা কি হবে, ততক্ষণ সে ওই মিডিয়ামে থাকবে, এবং ওই মিডিয়ামে থাকার সময় তার ভেলোসিটি কি হবে, আর যাই দেখা গেল সে যখন ফ্রি স্পেস দিয়ে আসছিল, সে যদি সি নিয়ে আসতো, সে ওই মিডিয়ামে ঢোকার সময় তার থেকে ভেলোসিটি কি হবে, কমে গেছে না, তার একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে বাবেল তৈরি হওয়া মানে। তাহলে ওই মিডিয়ামে থাকার জন্য তার মধ্যে কি হচ্ছে, একটা ডিলে নিয়ে এলো। ফলে অ্যাজ ইট ইজ যে ওয়েভটা আমার ফ্রম দ্য বিগিনিং থেকে এন্ড পয়েন্টে পৌঁছালো, সে বিভিন্ন মিডিয়ামে ঢুকতে ঢুকতে, আমি তাকে কি বলবো, সেটা একটা অ্যাজ এ গ্রুপ অফ ওয়েভস এসেছিল। কিন্তু লো ফ্রিকোয়েন্সিতে যদি দুটোই সেম হয়ে যায়, তার মানে কি, তার মানে ফেজ আর গ্রুপকে আমি আলাদা করতে পারছি না, একটাই ওয়েভ, এবং তার ভেলোসিটি কত, ভিএস এর সঙ্গে সমান। ঠিক, তার মানে এটা আমি কখন কখন বলতে পারি কতটা, তার মানে এটাকে আমি লিখতে পারি যে, আমরা একটু আগে বললাম যে কে ইকুয়াল টু 2π/λ, এটা হচ্ছে আমার জেনারেল এক্সপ্রেশন, এবং অ্যাজ কে টেন্স টু জিরো, আমি লো ফ্রিকোয়েন্সি নিয়ে ডিল করছি, যখন কেটা টেন্স টু জিরো, সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে এসেছে ল্যামডাটা টেন্স টু ইনফিনিটি। তার মানে ল্যামডা লার্জ, তার মানে ল্যামডা যদি খুব বড় হয়ে যায়, ল্যামডা মানে কোনটাকে ল্যামডা বলি, ধরা যাক এই একটা ওয়েভ আছে, আর একটা, দুটোর মধ্যে বুঝতে পারছো কার ল্যামডা বেশি, নিচেরটা ল্যামডা বেশি।
তারপরে ল্যামডা যদি বড় হয়ে যায় তাহলে ফেজ আর গ্রুপ ভেলোসিটি কি হবে? সমান। তারপর নিচে লেখো it follows for long wavelengths the atomic nature of solids is of for long wavelengths the atomic nature of solids is of little importance as far as the dynamical properties of the system are concerned. Stop. This is apparently due to insensitiveness. This is apparently due to insensitiveness. This is apparently due to insensitiveness of the discrete medium to the waves of long wavelengths. Thus, a large number of atoms undergo all types of displacements as on a homogeneous line. হয়েছে? আমি একটু ছবিটা দেখাচ্ছি, ছবিটা আঁকছি পরে, মানে দেখিয়ে দিই বই থেকে একটু। দেখা যাচ্ছে ওটা? দেখো, এই যে এইগুলো দেখো, একটা করে অ্যাটম গোল 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 আছে, মানে গোল গোল তো এইভাবে যাচ্ছে আর কি, মানে সারসভাবে যাচ্ছে, এবং ল্যামডাটা খুব বড় হয়ে গেছে এ এর রেসপেক্টে। এ হচ্ছে এই ছোট ছোট, এই যে এগুলো হচ্ছে এ, ছবিটা পরে পাঠিয়ে দেবো। এ এর রেসপেক্টে খুব বড় হয়ে গেছে, ল্যামডাটা বড়। ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, আমি আসছি, এখন আসিনি কেস টাইম, পরে আসছি ওটা। তার মানে এইটা এইভাবে ওয়েভটা প্রপাগেট করা শুরু করবে এবং ভিপি ইকুয়াল টু ভিজি নিয়ে চলতে শুরু করবে। বেশ, সেকেন্ড কেস। বেশ, at higher frequencies. Case 2.
at higher frequencies. Phase and group velocity are different. এটা লাইনটা লিখে নাও আগে। At higher frequencies, phase and group velocity are different. প্রথম কেসটা হলো k tends to 0 তে, মানে লো ফ্রিকোয়েন্সিতে। এবার যত ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ তাতে বলছে ডিস্টার্ব হবে। কেন হবে দেখো, ভিপি সমান আমরা কি জানি, ওমেগা বাই কে ইকুয়াল টু 2 vs বাই কে এ সাইন কে বাই 2। কি করে পেলাম, নিশ্চয়ই বুঝতে পারছি কি করে পেলাম। দেখো কি করে পেলাম, দেখো আমার 9 নাম্বার ইকুয়েশন কি ছিল, পাশে লিখছি। আমার ওমেগা ছিল হচ্ছে এটা 4 বিটা বাই এম আন্ডার রুট মড অফ সাইন কে বাই 2, এটা আমার জেনারেল ছিল। আচ্ছা, এইটাকে আমি চেঞ্জ করলে আমার আসে কত, 2 বাই এ ভিএস আসে, এটা একটা মড অফ সিস্টেম সাইন কে বাই 2। এইখান থেকে আমি চেঞ্জ করছি, তাহলে সাইন কে বাই 2 সাইন কে থেকে গেল, 2 ভিএস বাই এ থেকে গেল, একে কে দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা তো ওমেগা, তাহলে বাই কে করলে কি হবে, নিচে একটা কে আসবে, যেটা কে আসছে। তাহলে এটাকে লিখতে পারি বাই ইকুয়েশন 9 থেকে লিখতে পারি আমি। আর ভিজি কত হবে, ডি ওমেগা ডিকে ইকুয়াল টু ডিডি কে অফ ওমেগা, মানে হচ্ছে এটা আমরা 2vs বাই এ সাইন অফ কে এ বাই 2। তারপরে 2vs বাই এটা বাইরে বেরিয়ে গেল কনস্ট্যান্ট হয়ে, সাইন কে বাই 2 তার ডেরিভেটিভ হবে কে রেসপেক্টে, তার মানে কে বাই 2 থেকে বেরিয়ে এলো কত, এখান থেকে বেরিয়ে আসবে এ বাই 2 বেরিয়ে আসবে, আর সাইনের ডেরিভেটিভ হবে cos কে বাই 2। তার মানে এ কাটলো, 2 কাটলো, that is vs cos k by 2, that is vs cos k a by 2। কিরকম ব্যাপারটা দাঁড়ালো, ফেজ ভেলোসিটি রিলেট হচ্ছে সাইন টার্ম দিয়ে এবং গ্রুপ ভেলোসিটি রিলেট হচ্ছে কস টার্ম দিয়ে। তার মানে এই মিডিয়ামটা কি মিডিয়াম হবে, ডিসপারসিভ মিডিয়াম হবে। অর্থাৎ এখানে ফেজ আর গ্রুপ যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, তাহলে মিডিয়ামেরও একটা চেঞ্জ আছে। মানে আগের ক্ষেত্রে যখন লো ফ্রিকোয়েন্সি নাও, তাহলে যেহেতু কোনো ফেজ আর গ্রুপ সমান হয়ে গেছিল, তার মানে ওখানে কোনো মিডিয়াম ছিলই না, অ্যাসিডি থাকতে পারে, একদম সুন্দর ছিল, ওইটুকু বস্তু স্ট্রেট লাইন হিসেবে টানা হয়েছিল শুরুটা। যখনই আমি কেটাকে বাড়িয়ে দিচ্ছি, মানে ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে দিচ্ছি, তার মানে ভিপি আর ভিজি যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং দুজনেই দেখো ফাংশন অফ ফ্রিকোয়েন্সি আসছে, মানে এটা লেখো does both vp and vg are function of frequency। Thus both vp and vg are function of frequency. Stop. This is referred to as the phenomena of dispersion and the medium is called dispersive medium। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো কোনো ডিসপারসিভ মিডিয়াম ছিল না, সেকেন্ডটা হলো ডিসপারসিভ মিডিয়াম এলো। 3 নাম্বার কেস 3, শেষ টপিকস আজকের। at frequency ওমেগা ইকুয়াল টু, খুব এখানটা খুব মন দিয়ে একটু কনসেন্ট্রেট করো, তারপর আমি এইটার ব্যাখ্যাটা পরের দিন আরো ডিটেইলে বলবো আর কি, আরো কিছু এক্সপ্লেন আছে,
তো এইটুকু মোটামুটি চেষ্টা করে দিই। অ্যাট ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু 4β/m, এর মানে কি? এর মানে হচ্ছে আমার ওমেগাটা ছিল কত? ওমেগাটা ছিল হচ্ছে 4β/m, তো ছিলই, আন্ডার রুট ছিল মড অফ সাইন k/2 ছিল। আমি বলছি এই পার্টিকুলার এই ফ্রিকোয়েন্সি কথা বলছি, তার মানে এই মডের ভ্যালুটা কি হয়েছে? 1 হয়ে গেছে। তাহলে কোথায় হয়েছে সেটা? সেটা হয়েছে প্লাস মাইনাস π/a তে হয়ে গেছে। দেখো, k এর ভ্যালু যখন প্লাস মাইনাস π/a, তখনই আমার এই মডের ভ্যালুটা হয়ে গেছে 1 এবং ওমেগাটা হয়ে গেছে 4β/m এর রুট। তার মানে এইটা যদি 1 হয়, সাইনের ভ্যালু তো একমাত্র 1টাই হচ্ছে ম্যাক্সিমাম, তারপর বাকি সব তো মিনিমাম ভ্যালু। তার মানে এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হতে পারে, এর থেকে বেশি হতে পারবে না। কেননা মডের ভ্যালু সাইন k/2 টা যদি আমি 0 থেকে 1 এর মধ্যেই ভাবি, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে যে মানে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো জায়গাতে সে শুধুমাত্র ম্যাক্সিমামটা 1 নিতে পারে, মানে যখন সেটা 1 এ পৌঁছাবে তখনই আমার ওমেগাটা 4β/m এ আসতে পারে। বাকি সব ক্ষেত্রে ওমেগাটা কি হবে? ওর থেকে কমই থাকবে। তার মানে at frequency omega equal to √4β/m, which represents maximum angular frequency of vibration, maximum angular frequency of vibration, then এই ভাইব্রেশনটা which represents maximum angular frequency of vibration, এর মানে কি? এর মানে হচ্ছে k ইকুয়াল টু, কোথায় হয়েছে এটা? π/a তে হয়েছে। k যদি π/a হয়, k মানে কত? 2π/λ। তার মানে এটা হয়ে গেছে কত? π/a তে হয়ে গেছে। তার মানে ল্যামডা সমান কি দাঁড়াচ্ছে গো? 2a। দেখো, আমার ল্যামডা টেন্স টু ইনফিনিটির গল্প আমি জানি। কখন না, ল্যামডা যখন ইনফিনিটি হয়েছে তখন কেটা আমার 0 হয়ে গেছিল, তার গল্প জানা আছে। নেক্সট গল্পটা কি বলছি, যে কে যখন π/a হয়ে গেছে তখন আমার ল্যামডা কত এসছে? 2a তে চলে এসছে। এবং এই সময়ে আমার ভিপি কত দাঁড়াবে? ভিপি কি করে বার করব? বলো। টু বিএস বাই পাই। কেন? তার কারণ হচ্ছে ভিপি মানে হচ্ছে আমার ছিল হচ্ছে ইকুয়েশনটা কি ছিল? দেখো, 2/a ইন্টু ভিএস মড অফ সাইন k/2 ছিল। সরি 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 সরি, এটা ভিপি না, এটা ওমেগা ছিল। এটা ছিল। তাহলে একে যদি আমি ওমেগা বাই কে করে দিই, এটা তো ভিপি। তার মানে 2vs বাই কে এ, এই টার্মটা তো 1 হয়ে গেছে। তারপরে 2vs, কে মানে কত? কে ইকুয়াল টু π/a, তাহলে কে কত? পাই, দ্যাট ইজ 2vs বাই পাই। আর ভিজি কত হবে? ডি কে অফ ওমেগা। ওমেগা কত? এই টার্মটা তো 1, আর তো এটা একটা সাইন k/2 নেই, এটা তো 1 হয়ে গেছে। তার মানে কত থাকলো? ডিডি কে অফ 2vs বাই a, এটা একটা কনস্ট্যান্ট। ডিডি কে অফ 1 মানে দ্যাট ইজ 0। কে বুঝতে পারে না বলো? ভিপিটা হচ্ছে 2vs বাই পাই, আর ভিজি হচ্ছে 0। তাহলে প্রত্যেকটা টার্ম এগুলো আমি দেখিয়েছিলাম যখন আমি পড়িয়েছিলাম ওগুলো। তো নিচে লিখছি, ইট ফলোজ দ্যাট, it follows that
there is no transfer of signal of energy, it follows that there is no transfer of signal, there is no transfer or transfer of signal or energy corresponding to this frequency limit corresponding to this frequency limit corresponding to this frequency limit and hence the wave behaves like a stationary wave or standing wave, behaves like a stationary wave or standing wave. তার মানে ইন্টারেস্টিং যে ডিসপারশন যে রিলেশন যে গ্রাফটা আমি টানলাম ওমেগা আর কে এর সঙ্গে, আজকে শেষ করে দিচ্ছি আর পড়াচ্ছি অনেক হলো। ওমেগা কে এর সঙ্গে যে গ্রাফটা প্লট করা হলো সেই গ্রাফ থেকে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সির রেঞ্জে আমরা বিভিন্ন রকম প্রপার্টিদের কথা বলতে পারছি, অর্থাৎ কার ক্ষেত্রে সিগন্যালটা ট্রান্সমিট করতে পারবে এবং কার ক্ষেত্রে পারবে না তার একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স মানে যুক্তি আমরা দিতে পারছি যে ল্যামডার উপর স্টাডি করে। ল্যামডাটা কি করে স্টাডি করতে পারছি না, আমরা কে এর সঙ্গে ল্যামডাকে রিলেট করতে পারি 2π/λ দিয়ে। লো ফ্রিকোয়েন্সি হয়ে যাওয়া মানে ল্যামডাটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাওয়া, হাই ফ্রিকোয়েন্সি হয়ে যাওয়া মানে ল্যামডাটা টেন্ডস টু 0 হয়ে যাওয়া। অর্থাৎ খুব ঘুরিয়ে বলতে গেলে কে এবং ল্যামডা এই দুটো প্রপার্টিকে ঠিক করে ল্যামডা ভ্যালু যখন 2a হয়ে যাচ্ছে এবং ল্যামডা ভ্যালু যখন ইনফিনিটি হয়ে যাচ্ছে বা 0 হয়ে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে কোথাও ভিপি আর ভিজি সমান হচ্ছে, কোথাও ভিপি গ্রেটার দেন ভিজি হচ্ছে, কোথাও ভিপি গ্রেটার দেন ভিজি হচ্ছে, কোথাও ভিজিটা 0 হয়ে যাচ্ছে। এই যে ফেনোমেনাটা এইটা আমাকে ডিসপারশন রিলেশন থেকে আমাকে বার করে দেবে। এবার এইটাকে ব্রিলিয়ান্ট জোনের সঙ্গে লিঙ্ক করতে হবে, কিন্তু আমার ধারণা তোমাদের এর পরে আর সিলেবাসে খুব ডিটেলে নেই, মানে যেটা ব্রিলিয়ান্ট জোন দিয়ে যেটা করতে চাইছে আর কি, যেটা করা উচিত সেটা আমার মনে হয় এটা আর বেশি দূর এগোনোটা মনে হয় না খুব যুক্তিতর, কারণ এরপরে আরো কমপ্লিকেটেড শুরু করে এরপরে কোয়ান্টামের আরো কনসেপ্ট আসবে আর কি। কিন্তু এটুকু বলতে পারি যে -π/a থেকে +π/a এই রেঞ্জটাকে যদি খেয়াল করো দেখো তো -π/a আর +π/a পার্টিকুলার ওই দুটো পয়েন্টে গিয়ে ওমেগাটা কি হচ্ছে ম্যাক্সিমাম। তারপরে রেঞ্জটা কি হচ্ছে, তারপরে π/a থেকে 2π/a রেঞ্জটা দেখো আর কিন্তু ভ্যালু বাড়ছে না। তার মানে সেকেন্ড ব্রিলিয়ান্ট জোনের ক্ষেত্রে তুমি যদি কিছু একটা নেচারকে মানে কিছু একটা ব্যাখ্যা করতে চাও তুমি কি বলবে যে সেটা ম্যাক্সিমাম থেকে কমতেই থাকবে, কখনো বাড়বে না। ফার্স্ট ব্রিলিয়ান্ট জোনে কি হবে, বাড়তে 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 থেকে ম্যাক্সিমাম রিচ করবে, কি রিচ করবে ওয়েভের প্রপার্টিটা সিগন্যালটা বাড়তে মানে ইনিশিয়ালি এই যে শুরু হলো ধাক্কা খাওয়ার আগে পর্যন্ত যেখানে ধাক্কা রাখা সেখানে কি ম্যাক্সিমাম হয়ে গেল। তারপরে কি হবে, তারপরে ফার্স্ট বিলিয়ন জনকে যখন ক্রস করে এসে সেকেন্ড বিলিয়ন জনে ঢুকতে চাইবে মানে ফার্স্ট আর সেকেন্ড বিলিয়ন সরি ফার্স্ট বিলিয়ন জনকে ক্রস করলো সেকেন্ড কে ক্রস করলো না, অর্থাৎ রেঞ্জ হচ্ছে π/a থেকে 2π/a এক সাইডে বলছি, উল্টো সাইডেও আছে -π/a থেকে -2π/a একই ব্যাপার। তাহলে ফার্স্ট বিলিয়ন জনকে ক্রস করে যখন সেকেন্ড বিলিয়ন জনে ঢুকতে গেল তার মানে সে কি হবে, সে দেখো তার ওয়েভটা কি হবে, তার ওয়েভটা কিন্তু ম্যাক্সিমামই ছিল আর তার বাড়ার কোনো জায়গা নেই, সে আস্তে আস্তে কমতে 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 জিরোতে নামবে। আবার যখন সেকেন্ড কে ক্রস করে থার্ডে ঢুকবে আবার বাড়তে 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 ম্যাক্সিমাম হয়ে যাবে। তার মানে ওয়েভটা সমস্ত ব্রিলিয়ান জন্য একই রকম নেচার ফলো করে না করবে না। ঠিক, তার কারণ হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিসটাই হচ্ছে ডিরেক্ট ল্যাটিসের কনসেপ্ট থেকেই আসে। তুমি তো ক্রিস্টালের স্ট্রাকচারটাকে তো পাল্টে ফেলোনি, তাই না? মেশিনটা অফ হয়ে গেছে নাকি? যাই হোক, মানে এখানে আমরা ক্রিস্টাল যেটা আছে ডিরেক্ট ল্যাটিস বা রেসিপ্রোকাল ল্যাটিস যেটাই বলি না কেন তার ক্ষেত্রে ক্রিস্টালটা প্রপার্টি তো পাল্টে জানি, অর্থাৎ আমরা রেসিপ্রোকাল ল্যাটিস দিয়ে ব্রিলিয়ানকে ড্র করেছিলাম সেটা ঠিক কথাই, অর্থাৎ এটা খুব ছোট ছিল বলে তাকে আমরা বাড়িয়ে নিয়ে রেসিপ্রোকাল ল্যাটিস ড্র করে তার ইয়ে করে বার করি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এখানে করতে চাইছি কি, আমরা করতে চাইছি হচ্ছে যে
মানে কোনো একটা সিগন্যাল সেই ক্রিস্টালটা দিয়ে কোথায় ম্যাক্সিমাম হবে, কোথায় মিনিমাম হবে, কোথায় তার ফেস ভেলোসিটি থাকবে, কোথায় তার গ্রুপ ভেলোসিটি মিনিমাম থাকবে, কোথায় ম্যাক্সিমাম থাকবে, এগুলো বার করতে চাইছি। সেটা বার করতে গিয়ে আমাকে একটা মানে ওপিনিয়ন নিতে হলো, একটা জায়গা আমাকে চুজ করতে হলো, সেই জায়গাটা হচ্ছে এটা, যে ল্যাটিস ভাইব্রেশন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কেননা ওয়েভ প্রোপাগেট করতে গেলে সেটাকে ভাইব্রেশন থাকতেই হবে। আজকে এটুকুই থাক, পরের দিন আরো ডিটেলে এটা নিয়ে আরো আলোচনা করে তারপরে নেক্সট জায়গায় ঢুকবো, ডায়াটমিক ডাইনাসে ঢুকবো। ঠিক আছে? বেশ, এই ক্যালকুলেশন যতটা পারছো করে রাখো, মানে ক্যালকুলেশনটা তো করলেই মোটামুটি হাতে করা হয়ে গেছে, সবটাই তো করেই দিলাম বাকিটা। আর এখান থেকে আপাতত কিছু নেই, একটু তারপরে আরো কিছু আসে আর কি, এবার পরের দিনই ব্রিলিয়াঞ্জনের জায়গাটা একটু বলবো, দিয়ে তারপরে ডায়াটমিক ডাইনাসে ঢুকবো আর কি। ঠিক আছে, চলে গেলাম।